আসসালামু আলাইকুম বাচ্চা লোক। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি ২৬ এর আজকের প্রি ইঞ্জিনিয়ারিং এর ১ম ক্লাসে। আজকে পুরো ক্লাস জুড়ে ভাইয়া তোমাদের সাথে থাকবো। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। ইতিমধ্যে তোমরা যারা হচ্ছে Facebook, YouTube অথবা অ্যাপে জয়েন করেছো, তোমরা ভাইকে জানাও যে ভাইয়ের সাউন্ড তোমাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। আ ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাইকে জানাও। আর তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো। যারা Facebook এ করছো ভালো কথা, YouTube এ করছো আরো ভালো কথা। তোমরা অবশ্যই শেয়ার করবা। একা, একা পড়াশোনা করার দরকার নাই। তোমার যে ফ্রেন্ড বা তোমার যে আ দোস্ত বা দোস্তি যারা আছে, যারা হচ্ছে তোমাদের সাথে পড়াশোনা করে ওদেরও শেয়ার করো। ওরাও যাতে ক্লাসটা করতে পারে। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা কি দেখব বলো তো? আজকে হচ্ছে আমরা ২০২৬ বুয়েট ভর্তি পরীক্ষায় আসার মতো কিছু প্রবলেম দেখব। রাইট? টাইটেলে তো দেখতে পাচ্ছ। বুয়েট ২০২৬ এর সম্ভাব্য প্রশ্ন সমাধান পার্ট 1। সো পার্ট 1 হচ্ছে ভাইয়া তোমাদের সাথে থাকবো। আরো একটা পার্ট হবে ফিজিক্স এর পার্সপেক্টিভ থেকে। সো আমরা হচ্ছে আজকে টাইটেল দেখে বুঝতে পারতেছো আমরা কি করব? আজকে হচ্ছে আমরা মেইনলি বুয়েটে আসার মতো কিছু প্রবলেম দেখব। সো অ্যাকচুয়ালি কি এই প্রবলেম গুলা আগে থেকে ভাইয়ারা জানি বুয়েটে আসবে? অ্যান্সার হচ্ছে কাইন্ড অফ। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে কাইন্ড অফ। অ্যাকচুয়ালি কেউই জানে না। আবার ভাইয়ারাও জানি না। আবার ভাইয়ারা জানি, আবার জানিও না। এরকম। রাইট? সো কিভাবে ভাইয়ারা গেস করতে পারছি? কিভাবে কি করতে পারছি? পুরোটা ক্লাস জুড়ে থাকলে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? সো যারা যেখান থেকে ক্লাস করছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের ফার্স্ট ক্লাসে। ভাইকে জানো সবকিছু ঠিকঠাক আছে কিনা? সবকিছু ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, পলি রানী দেবী। ও বলতেছে, "ভাইয়া ক্লাস কি YouTube এ পাওয়া যাচ্ছে?" অবভিয়াসলি পাওয়া যাচ্ছে ভাইয়া। অবভিয়াসলি পাওয়া যাচ্ছে। শিখর যে YouTube চ্যানেল আছে ওইখানে সাবস্ক্রাইব করলে দেখবা অহরহ ক্লাস। গতকালও কিন্তু ভাইয়া ক্লাস আপলোড দিয়েছি। রাইট? আ কন্টিনিউয়াসলি ফ্রি ক্লাস যাচ্ছে। তোমরা যারা হচ্ছে একাডেমিক পড়তেছো ভালো কথা। ওদের জন্য যাচ্ছে, অ্যাডমিশন পড়তেছো ওদের জন্য যাচ্ছে। ব্যাক টু স্কুল যারা আছে মানে হচ্ছে ওই যে 6 to 10 ওদের জন্য ফ্রি ক্লাস যাচ্ছে। তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? আ আচ্ছা। সো ওকে, ওকে, ওকে। সবকিছু ঠিক আছে, রাইট? সো আমাদের অ্যাপে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করতেছে। পলি রানী দেবী, স্নিগ্ধ বর্মা, মিশেল, কাজী জারিন। ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছি। ভাইয়া ভালো আছি। না, Facebook এ একজন কমেন্ট করেছে ক্লাস দেখা যাচ্ছে না। না ভাইয়া অ্যাপে ক্লাস দেখা যাচ্ছে, রাইট? অ্যাপে ক্লাস দেখা যাচ্ছে। তুমি একটু আবার জয়েন দাও। জয়েন দিলে হচ্ছে ক্লিয়ার দেখতে পাবা। সো সবখানে ফ্রি? না ভাই সবখানে ফ্রি না। জাস্ট ২ টা ক্লাস ফ্রি যাবে। আর বাকি ক্লাসগুলা মেইনলি এইচএসসি ২৫ এর জন্য। সো চাইলে তোমরাও করতে পারো। একই তো পড়াশোনা। তোমরা হচ্ছে জাস্ট ফুল সিলেবাস, ওরা শর্ট সিলেবাস। শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলা ওইখান থেকে করতে পারো। ঠিক আছে? ওকে, ওকে, ওকে। প্রি ইঞ্জিনিয়ারিং এ আচ্ছা মিশেল আমরা হচ্ছে এক্সাক্টলি এখনো জানি না। ধরো সাপোজ এমন হইতে পারে যে ভাইয়ারা বললাম নিউটনের মেকানিক্স এ ৩ টা ক্লাস লাগবে। বাট আমরা পড়াতে গিয়ে বুঝলাম যে না আমাদের ৫ টা ক্লাস দিতে হবে। সো ইন দ্যাট কেস এ আমরা হয়তো ৩ টাকে ৫ টা করতে পারব না। বাট এক্ষেত্রে সুবিধা আছে। যদি আমরা ক্লাস কাউন্ট আগে থেকেই বলে না দেই, তাহলে ৫ টা ক্লাস লাগুক, ৭ টা ক্লাস লাগুক, ১০ টা ক্লাস লাগুক, আমরা সবগুলা ক্লাসই করাবো। ঠিক আছে? এটা নিয়ে তোমার টেনশনের কিছু নাই। তোমার নিজের চান্স পাওয়ানোর জন্য, তোমাকে চান্স পাওয়ানোর জন্য বা তোমার নিজের স্যাটিসফ্যাকশন এর জন্য যতটুকু ক্লাস লাগবে, যতটা ক্লাস লাগবে প্রি ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে ততটা ক্লাস দেওয়া হবে। এসব নিয়ে তোমার একদমই চিন্তার কিছু নাই। তুমি জাস্ট নিজে ইউটিলাইজ করবা। ইউটিলাইজ করলে দেখবা মোটামুটি চান্স হয়ে যাবে একটা কোথাও। ঠিক আছে? ওকে। আচ্ছা আমরা শুরু করি ভাইয়ের পরিচয় দিয়ে। যারা হয়তো ভাইয়ের সাথে একাডেমিকে ছিলা ওরা চিনো। যারা একাডেমিকে ছিল না তারা হয়তো আ আ হালকা পাতলা Facebook থেকে বুঝতে পারছো। ভাইয়ের নাম মাহিন, পড়াশোনা করছি বুয়েটে। এতটুকুই। ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা কি দেখব দেখো তো? আজকে হচ্ছে আমরা নিউটনের বলবিদ্যা দেখব। আমাদের এইচএসসি পার্সপেক্টিভ থেকে কয়দিন পর অনেক কলেজে হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হবে, রাইট? টেস্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে অথবা এরপরে যে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এই চ্যাপ্টারটা খুব ইম্পোর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে 100% আবারও বলতেছি 100% কিছু না কিছু তুমি কমন পাবা। সো ভাইয়ার আজকে কাজ হবে যে ভাইয়া তোমরা যদি ভাইয়াদের সাথে প্রি ইঞ্জিনিয়ারিং এ থাকো, তাহলে তোমাদের আ এইচএসসি তে আসলে কোন দিক দিয়ে বেনিফিটেড হবা? ওই জিনিসটা জাস্ট একটু কনভে করা। অনেকে মনে হয় যে ভাইয়া আমার তো আ সবকিছু শেষ হয় নাই। আমার প্রতিটা চ্যাপ্টার শেষ হয় নাই। আমার প্রতিটা আ থিওরি বুঝা হয় নাই। সো ইন দ্যাট কেস এ কি আমার প্রি ইঞ্জিনিয়ারিং এ এনরোল করা উচিত কিনা? সো এটা হচ্ছে ভাইয়ারা আজকে পুরোটা ক্লাসে বলার ট্রাই করব। একটা ব্যাপার ভাই একদম ডিরেক্ট অ্যান্সার যদি দেই, ভাই obviously তোমার ইঞ্জিনিয়ারিং এ জয়েন করা উচিত। কেন উচিত? কারণ অ্যাকচুয়ালি ভাইয়ারা এনালাইসিস করে দেখছি যে কোয়েশ্চেন গুলা প্রি ইঞ্জিনিয়ারিং এ আসে বা ইঞ্জিনিয়ারিং রিয়াল অ্যাডমিশন টেস্টে আসে, ওই কোয়েশ্চেন গুলা তোমার এইচএসসি র কোন না কোন বোর্ডে কোন না কোন সময় আসছে। ভাই যদি আরো স্পেসিফিক্যালি বলি, দেখবা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম এমন আসছে যেই প্রবলেম গুলা আগের বছর বা ২-৩ বছর আগে কুমিল্লা বোর্ডে আসছে। যারা কুমিল্লা বোর্ডে আছো ওরা হয়তো
জিনিসটা ফিল করতে পারবা। প্রবলেম সলভ করতে গেলে ভাই অনেক কঠিন, অনেক হার্ড লাগে। সো ফিজিক্সের আধুনিক পদার্থবিজ্ঞানের কুমিল্লা বোর্ড কাইন্ড অফ বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের রেপ্লিকা। এরকম বুঝছো? সো আজকে হচ্ছে বাইরে দেখব কিছু প্রবলেম অলরেডি অ্যাডমিশন টেস্টে আসছে। ওই প্রবলেম গুলাই অ্যাকচুয়ালি আমরা এইচএসসি তে অনেক জায়গায় করে আসছি। হয়তো ওইখানে সাজগোজ দিয়ে করাইছি, মেকআপ দিছি, স্নো দিছি, পাউডার দিছি। বাট অ্যাডমিশন টেস্টে তো এরকম এত কিছু করার টাইম নাই, রাইট? সো আমরা দেখাবো অ্যাকচুয়ালি যে আমরা যেই সাজগোজ ওয়ালা ম্যাথ গুলা করে আসছি বা প্রবলেম গুলা করে আসছি, ওই প্রবলেম গুলা অ্যাডমিশন টেস্টে আসে। বাট আমরা অ্যাকচুয়ালি ওই অ্যাডমিশন টেস্টে গিয়ে প্যারা খায়া যায় যে না, পারা জিনিস পারি না। ঠিক আছে? সো এক কথায় উত্তর হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে অ্যাকচুয়ালি প্রি ইঞ্জিনিয়ারিং এ যদি করে থাকো বা এনরোল করে থাকো তাহলে তুমি ২ টা দিকেই আগায় থাকতেছো। একটা হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা বা অ্যাডমিশনের কোয়েশ্চেনটা ধরতে পারা। ঠিক আছে? যেটা তুমি অলরেডি পারো, জাস্ট ধরতে পারো না বলে তুমি অ্যান্সার করতে পারতেছো না। ওই জিনিসটা আজকে সুন্দর মতো বুঝতে পারবা। ঠিক আছে? এই তো মিশেল সুন্দর একটা কথা বলছে, একাডেমিকের 70% পড়াশোনা অ্যাডমিশনের। সবই অ্যাডমিশনের ভাইয়া, অন্য কিছু না, আলাদা কিছু না। আমরা কি তোমার থিওরির বাইরে কিছু পড়াই? থিওরির বাইরে কিন্তু কিছুই পড়ায় না। রাইট? থিওরির বাইরে কিন্তু কিছুই পড়ায় না। ওকে, আমরা তো শুরু করি। তোমরা হচ্ছে খাতা কলম আ আর নোট নিয়ে বসে পড়ো। আমাদের সামনে প্রবলেম আসবে। নিজেরা ট্রাই করবা। ভাইয়ের কথা শুনবা। আ যদি কথাগুলো সব মিলে যায় তোমার চিন্তার সাথে, তাহলে বুঝবা না তোমার একটা আ প্রিপারেশন লেভেল ভালোই আছে। অ্যাডমিশন বলো, এইচএসসি এর জন্য বা টেস্ট পরীক্ষার জন্য বলো। ভালো একটা প্রিপারেশন আছে। সো আজকের ক্লাসটা হচ্ছে বলব যে ভাইয়া কয়দিন পর টেস্ট পরীক্ষা হবে। ওইটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখতে পারো যে না, টেস্ট পরীক্ষা হয়তো এমন কিছু স্যাররা জিজ্ঞেস করতে পারে যে জিনিসটা আমি এ জানি না বা আমি হচ্ছে ওই থিওরিটার সাথে নতুন কিছু আ পাচ্ছি। ঠিক আছে? সো ঐরকম যদি হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসটা একটু ইউটিলাইজ ভালোভাবে করতে পারবা। ওকে, আ কাজী জারিন ভাইয়া, আপনাদের সাথে ক্লাস করার পর থেকে আমার ফিজিক্স ভেরি গুড, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। এতটুকু হইলে কিন্তু হবে না, বুঝছো? প্রিয় সাবজেক্ট ঠিক আছে, অ্যাডমিশনও কিন্তু কোপ দিতে হবে। এইচএসসি তো আছে, টেস্ট পরীক্ষা আছে, অ্যাডমিশনও কোপ দিতে হবে। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা কোন থিওরি ডিসকাস করব না। আজকে হচ্ছে আমরা মেইনলি প্রবলেম কিছু ডিসকাস করব। সো এখানে দেখো কিছু একটা প্রবলেম আসছে। আ ওকে। বৃষ্টি ইসলাম ফেসবুক থেকে কমেন্ট করছে, ভাই এটা কি এইচএসসি ব্যাচের? হ্যাঁ ভাইয়া, এইচএসসি ব্যাচের এটা, এবং স্পেসিফিক্যালি এইচএসসি 26 যারা আছো ওদের জন্য। আচ্ছা, প্রবলেমটা একটু পড়ে ফেলো তোমরা। কি দেখো, ২ কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে চলতে থাকলো। এখন এখানে একটা কথা দেখো, একটা কথা বলছে স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ কয় প্রকার বলো তো? এখানে একটা কথা বলছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ কয় প্রকার বলো? সংঘর্ষ হচ্ছে মেইনলি ২ প্রকার, রাইট? স্থিতিস্থাপক আরেকটা অস্থিতিস্থাপক। কিসের বেসিসে আমরা ভাগ করি? গতিশক্তির সংরক্ষণশীলতা। গতিশক্তি যদি সংরক্ষণশীল থাকে তাহলে আমরা এটাকে কি বলি? স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কোলিশন। আর যদি গতিশক্তি সংরক্ষণশীল না থাকে তাহলে আমরা এটাকে কি বলি? অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কোলিশন, রাইট? সো আমাদের এত ডিটেইলসে জানা লাগবে না। আমরা সিম্পলি দেখব যে ভাইয়া স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? সাপোজ ধরো এরকম কিছু একটা তুমি চিন্তা করতেছো। এখানে একটা বস্তু যেটার ভর হচ্ছে m1, যেটার ভর m1, এবং এটা একটা আদিবেগে যাচ্ছে, e1 আদিবেগে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? m1 e1 আদিবেগে ডান দিকে যাচ্ছে, এবং এখানে আরেকটা বস্তু আছে যে বস্তুটার ভর হচ্ছে m2 এবং সেটা u2 আদিবেগে যাচ্ছে। এবং অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি যে u1 বেগটা u2 এর চেয়ে বড়। তার মানে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে একসময় গিয়ে ধাক্কা দিবে, রাইট? ধাক্কা দেওয়ার পরে, ধাক্কা দেওয়ার পরে কি বললাম? দ্বিতীয় প্রথম যে বস্তুটা ছিল এই বস্তুটার বেগ হচ্ছে v1, আর পরের যে বস্তুটা আসছে এই বস্তুটার বেগ হচ্ছে v2। এই বস্তুটার বেগ হচ্ছে v2। এটা কখন? এটা হচ্ছে ভাইয়া ধাক্কা দেওয়ার পরে। সো জাস্ট ভাইয়া হচ্ছে আলাদা করে দিচ্ছি, ধাক্কা দেওয়ার পরে। ঠিক আছে? সো স্থিতিস্থাপক সংঘর্ষ যদি বলে তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা ২ টা ফর্মুলা লিখতে পারবো। প্রথম ফর্মুলা হচ্ছে ভাইয়া m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। মানে কি? ভরবেগ সংরক্ষণশীল থাকবে, এবং আরেকটা ফর্মুলা হচ্ছে ভাই গতিশক্তি সংরক্ষণশীল থাকবে, হাফ m1 u1 স্কয়ার হাফ m2 স্কয়ার। সো এই দুইটা ফর্মুলা হচ্ছে আমার লিখা যাবে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়।
ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এবং এই দুইটা ফর্মুলা যদি তুমি একটু ক্যালকুলেট করবা, সলভ করলে তুমি এরকম কিছু লিখতে পারবা। দেখো, এরকম কিছু লিখতে পারবা যে প্রথম বস্তু যেটা আছে এটা শেষ বেগ, এটা হচ্ছে এরকম। দেখো ফর্মুলাগুলো কিভাবে মনে রাখবা, নিচে হচ্ছে m1 প্লাস m2, এখানে হচ্ছে m1 প্লাস m2। দ্বিতীয় বস্তু শেষ বেগ, এটাকে তুমি এভাবে লিখতে পারবা, নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2। আবারও বলতেছি, এটা শুধুমাত্র কি স্থিতিস্থাপক যে সংঘর্ষ আছে ওই সংঘর্ষের জন্য, সকল ধরনের সংঘর্ষের ক্ষেত্রে না। ঠিক আছে, সকল ধরনের সংঘর্ষের ক্ষেত্রে না। এখন তুমি এটাকে কিভাবে ডিফাইন করবে, দেখো এখানে যেহেতু v1 লিখছো, তুমি হচ্ছে প্রথম ভরের বস্তু থেকে দ্বিতীয় ভরের বস্তুটা তুমি বাদ দিবা। এখানে যেহেতু v2 লিখছো, এই জন্য 2 নাম্বার ভরের বস্তু থেকে প্রথম ভরের বস্তুটা তুমি বাদ দিবা। এখানে 1 নাম্বার লিখছো, এই জন্য তুমি এখানে u1 দিবা। এখানে 2 নাম্বার দিছো, এই জন্য এখানে u2 দিবা। ঠিক আছে, u2 দিবা। এখানে v1, এই জন্য এখানে 2 m2 হবে। এখানে v2, এই জন্য এখানে 2 m1 হবে। এখানে u1 লিখে ফেলছো, আর আদিবেগ কোনটা থাকে, u2, তো এখানে u2 দিবা। আর এখানে u2 লিখে ফেলছো, আদিবেগ কি থাকে, u1। এই দুইটা ফর্মুলা হচ্ছে শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। ফর্মুলা দুইটা মনে রাখার টেকনিক বুঝছো? ফর্মুলা দুইটা মনে রাখার টেকনিক, ভাইয়া v1 লিখো, v2 লিখো, নিচে হচ্ছে m1 প্লাস m2, নিচে m1 প্লাস m2, দুই ক্ষেত্রেই থাকবে, মাঝখানে একটা যোগ চিহ্ন থাকবে। তারপর হচ্ছে v1 যখন লিখবা সরি, v1 যখন লিখবা তোমার লিখতে হবে কি m1 মাইনাস m2, আর v2 যখন লিখবা লিখতে হবে m2 মাইনাস m1। v1 যখন লিখবা এখানে লিখবা u1 গুণাকারে, v2 যখন লিখবা এখানে u2 গুণাকারে লিখবা। v1 যখন লিখবা এখানে m2 হবে 2, আর v2 যখন লিখবা m1 হবে 2। ঠিক আছে, বুঝতে পারছি? একদম ইজি, রাইট? সো আমাদের এখানে কোশ্চেনটাতে কি চাইছে, কোশ্চেনটাতে চাইছে হচ্ছে ভাইয়া 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তু। এখন 2 কেজি ভরের বস্তুটাকে যদি আমি এমন বলি, 2 কেজি ভরের বস্তুটাকে যদি আমি এমন বলি, এমন হচ্ছে 2 কেজি। সো স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তু, স্থির অবস্থায় থাকা আরেকটা বস্তু, তার মানে স্থির অবস্থায় যে বস্তুটা আছে ওই বস্তুর ভর কত, ভর m2। এটা স্থির অবস্থায় ছিল, তার মানে u2 কত, u2 হচ্ছে ভাইয়া 0। স্থিতিস্থাপক সংঘর্ষ চলতে থাকলো, সংঘর্ষের পর প্রথম বস্তুটা আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। সো সংঘর্ষের আগে সাপোজ 2 কেজি ভরের বস্তুর বেগ ছিল হচ্ছে u1, সংঘর্ষের পরে 1/4 বেগ নিয়ে, 1/4 বেগ নেওয়া মানে কি, মানে হচ্ছে ভাইয়া প্রথম বস্তু শেষ বেগ যেটা, এটা হচ্ছে u1/4, u1/4। ঠিক আছে, তোমাকে বলছে একই দিকে চলতে থাকলো, আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত, আঘাতপ্রাপ্ত বস্তুর ভর মানে এই যে আমরা m2 ধরলাম দ্বিতীয় বস্তুর ভর, এই m2 কত এটাকে তোমার বের করতে হবে, m2 কত এটাকে তোমার বের করতে হবে। এখন দেখো একদম সিম্পল কিনা, কেউ যে কোনো একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। সো আমরা যেহেতু প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর আদি বেগ জানি, সো আমরা হচ্ছে প্রথম ইকুয়েশন দিয়ে সলভ করি। এখন দেখো প্রথম ইকুয়েশন দিয়ে যদি সলভ করি, v1 প্রথম বস্তুর শেষ বেগ কত, হ্যাঁ আদি বেগের 1/4 u1/4। সো এটাকে কি লিখবো হ্যাঁ, m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2, রাইট? ইনটু কি, ইনটু হচ্ছে যেহেতু v1 ছিল এখানে, এখানে কি হবে, এখানে হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ যেটা u1 দেওয়া আছে, তারপরে প্লাস 2m2 বাই m1 প্লাস m2, 2m2 বাই m1 প্লাস m2 ইনটু এর শেষ বেগ, মানে কি দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ কি, দ্বিতীয় বস্তু ভাইয়া স্থির অবস্থায় ছিল, কি ছিল, স্থির অবস্থায়। স্থির অবস্থায় থাকা মানে কি, আদিবেগ হচ্ছে 0। সো 0 দিয়ে যদি গুণ করো পুরোটা কি অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। সো ভাইয়া এই জিনিসটা মুছে দেই। ঠিক আছে, ভাই এই জিনিসটা মুছে দিচ্ছে, কারণ কি পুরোটা, আচ্ছা মুছে না থাকো, পুরোটা কি 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায়, দেখো এই যে u1 বাদ, তার মানে থাকছে 1/4 সমান এমন কি প্রথম ভরের বস্তু যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 কেজি ছিল, মাইনাস m2, আমরা ধরো m ধরলাম, এটা হচ্ছে 2 প্লাস। সো এখান থেকে সলভ করবা, সলভ করে হচ্ছে m এর ভ্যালুটা বের করে নিবা। m এর ভ্যালু কত আসে বলো তো, m এর ভ্যালু কত আসে, 1.2 কেজি, রাইট? আচ্ছা m এর ভ্যালু আসে হচ্ছে 1.2 কেজি, 1.2 কেজি। তার মানে এই যে বস্তুটার সাথে সংঘর্ষ করছিল ওর ভর হচ্ছে 1.2 কেজি। ঠিক আছে, এরকম টাইপের একটা প্রবলেম বুয়েটে আসছিল, এবং এরকম টাইপের প্রবলেম আমরা আমাদের এইচএসসি বোর্ডেও করে আসছি, এইচএসসি বোর্ডেও করে আসছি। তোমরা যারা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করছো বোর্ডের, তোমরা এই প্রবলেমটা পাইছো কিনা ভাইকে একটু জানাও তো। আর যারা ফেসবুকে আছে, ইউটিউবে আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলতে পারো,
যাতে ওরাও চেক করতে পারে না ইঞ্জিনিয়ারিং আসলে কঠিন কিছু না, ইঞ্জিনিয়ারিং সহজ। জাস্ট আমাদের একটু পারসেপশনের ব্যাপার স্যাপার আছে এখানে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিনা বলো? এক বাবা ইউটিউবে এসে প্রেম শুরু করে দিয়েছে। ও থাকা না থাকা নিয়ে তো তোমার কিছু নাই। তুমি ম্যাথ করো, ম্যাথ করো। হুম, হুম, হুম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাইয়াও শেয়ার করে দিচ্ছি। তোমরাও শেয়ার করে ফেলো। হুম, মেইন সূত্র দিয়ে হবে না। হ্যাঁ ভাইয়া হবে, বাট ওইটা অনেক বড় হয়ে যাবে, বুঝছো? আমাদের বইয়ে ডিরেক্ট এই ২ টা ফর্মুলা দেওয়া আছে। আমরা এই ২ টা ফর্মুলা ডিরেক্ট ইউজ করব। সমস্যা নাই। এটা কিন্তু কোনো শর্টকাট না। এটা কিন্তু কোনো শর্টকাট না। ডিরেক্ট ফর্মুলা। সো আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। ঠিক আছে? যেহেতু আমাদের ফর্মুলা আছে, ডিরেক্ট অস্ত্র আছে, আমরা ডিরেক্ট ওই অস্ত্রটা ইউজ করব। দেখো এরকম টাইপের প্রবলেম আমাদের বোর্ডে আসছে। যেমন রাজশাহী বোর্ড ২৫ এর প্রবলেমটা দেখো। রাজশাহী বোর্ড দেখো ২৫ এর প্রবলেমটা এরকম টাইপের প্রবলেম কি অলরেডি বোর্ডে আসছে, রাইট? ৭ কেজি ভরের একটি বস্তু ৮ মিটার পার সেকেন্ড বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের ১/৪ বেগ নিয়ে চলতে থাকলো। প্রথম স্থির বস্তুর ভর নির্ণয় করো। সো এটা মাত্র আমরা করে আসলাম, রাইট? তারপর হচ্ছে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক যাচাই করো। এখন ভাইরা মাত্র বলে আসলাম যে ভাইয়া স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক তুমি কিভাবে বুঝবা? বুঝার ওয়ে হচ্ছে ভাইয়া গতিশক্তি দিয়ে, রাইট? গতিশক্তি যদি সংরক্ষণশীল থাকে তাহলে এটা স্থিতিস্থাপক, আর যদি সংরক্ষণশীল না থাকে তাহলে এটা অস্থিতিস্থাপক। আচ্ছা, এখানে দেখো ৭ কেজি ভরের একটা বস্তু আছে, বা যদি চিত্রটা একটু আঁকাই নিই। ৭ কেজি ভরের একটা বস্তু আছে। সাপোজ এটা হচ্ছে আমাদের M1। তো M1 সমান কত? ৭ কেজি। এটা কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল? ৮ মিটার পার সেকেন্ড বেগে। তার মানে তুমি E1 কে কত ধরতে পারো? ৮ মিটার পার সেকেন্ড। একটা স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হইছে। তার মানে পরের যে বস্তুটা, এই বস্তুটার ভর ধর হচ্ছে M2। এটা কি ছিল? এটা হচ্ছে স্থির ছিল। তার মানে U2 সমান কত? U2 সমান হচ্ছে 0। সংঘর্ষের পরে বস্তুটা একই দিকে আদিবেগের ১/৪। তার মানে এমন ভরের যে বস্তুটা আছে, ৭ কেজি ভরের যে বস্তুটা আছে, এই যে ৭ কেজি ভরের যে বস্তুটা আছে, এই বস্তুটা একই দিকে। একই দিকে মানে কি? যেদিকে যাচ্ছিল শুরুতে ওই দিকে যাচ্ছে, এবং কত বেগে যাচ্ছে? ১/৪ বেগে। ৮ এর ১/৪ মানে কত? মানে বলো তো? ২ মিটার পার সেকেন্ড। ৮ এর ১/৪ মানে কি? ৮/৮ ইন্টু 1/4। সো এটা যদি ভাগ করো তাহলে কত আসবে? ২। সো আমরা সিম্পলি ২ মিটার পার সেকেন্ড বেগে লিখে ফেললাম। আর ২ নম্বর বস্তুটা কত বেগে যাচ্ছে? আমরা জানি না। সাপোজ ২ নম্বর বস্তুর ভর হচ্ছে M2, এটা কত বেগে যাচ্ছে? আমি ধরে নিলাম V2 বেগে যাচ্ছে। ঠিক আছে? V2 বেগে যাচ্ছে। সো তোমাকে বলছি যে প্রথম স্থির বস্তুর ভর নির্ণয় করো। প্রথম স্থির বস্তুর ভর নির্ণয় করো। এখন একটা জিনিস বুঝো, ভাইয়া প্রথম বস্তু তুমি যদি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এপ্লাই করতে যাও, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সাপোজ তুমি এপ্লাই করলা। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দেখো, M1 U1 M2 U2 সমান কি? M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীল নীতি তুমি এপ্লাই করতেছো, করো, সমস্যা নাই। যদি এপ্লাই করো, M1 কত? ৭ কেজি। E1 কত? ভাইয়া ৮ মিটার পার সেকেন্ড। সো ৮। M2 কত? আমি জানি না। আদিবেগ কত? 0 লিখলাম। সমান M1 কত? ৭ কেজি। V1 কত? ১/৪ মানে কি? ২ মিটার পার সেকেন্ড। প্লাস M2 কত? M2 আমরা জানি না। ইন্টু V2 V2 আমরা জানি না। ঠিক আছে? এখন দেখো এই ইকুয়েশনটা যদি তুমি একটু সিম্পলিফাই করো, এখানে তোমার অজানা রাশি কয়টা আসতেছে বলো? অজানা রাশি কয়টা আসতেছে? অজানা রাশি হচ্ছে ভাইয়া ২ নম্বর বস্তুর ভর এবং ২ নম্বর বস্তুর শেষ বেগ, রাইট? এখন অজানা রাশি যেহেতু ২ টা আসতেছে, তোমার সমীকরণ কয়টা লাগবে? অবভিয়াসলি ২ টা সমীকরণ লাগবে এটা সলভ করার জন্য, রাইট? তার মানে তুমি ভরবেগের সংঘর্ষশীলতা নীতির সাথে আরো অন্য একটা নীতি তোমার এখানে এপ্লাই করতে হবে। এখন এরকম যদি সংঘর্ষ করে, নীতি আমরা কয়টা এপ্লাই করতে পারি? ভরবেগের সংরক্ষণশীলতা অথবা গতিশক্তির সংরক্ষণশীলতা, রাইট? তার মানে তুমি এটাকে সলভ করার জন্য আরো একটা নীতি এপ্লাই করতে হবে, যেটাকে আমরা বলি গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি। দেন তোমার ফাইনালি ভরটা বের করতে হবে, রাইট? ভর যেহেতু চেয়েছে ভরটা বের করতে হবে। ওইটারই কিন্তু আমাদের একটা ডিরেক্ট অ্যাপ্রোচ ছিল। মাত্র যে দেখা আসলাম, হ্যাঁ, এই যে ডিরেক্ট ২ টা ইকুয়েশন ছিল।
এই দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। সো আমি যদি প্রথম বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, ইকুয়েশনটা কেমন আসে বলো। প্রথম বস্তুর ক্ষেত্রে শেষ বেগ v1, এটা কিরকম আসবে? হ্যাঁ, নিচে তো m1 প্লাস m2, আর উপরে কি m1 মাইনাস m2 ইন্টু আদিবেগ u1 প্লাস 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ঠিক আছে, এখন দেখো 2 নম্বর বস্তুর শেষ বেগ কত? 0। এখন এটাকে যদি গুণ করো, তোমার এটা কত আসবে? এটা তো পুরোটা 0 চলে আসবে, রাইট? 1 নম্বর বস্তুর শেষ বেগ কত ভাই? 2। 1 নম্বর বস্তুর ভর কত? 7 কেজি, মাইনাস 2 নম্বর বস্তুর ভর m2 ডিভাইড বাই 7 প্লাস m2 ইন্টু u1। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমাদের 8। সো এখান থেকে সলভ করে হচ্ছে তুমি m2 এর ভ্যালুটা বের করো। m2 এর ভ্যালুটা বড়। এগুলা কি বইতে আসবে? এই যে অলরেডি আসছে, এটা বইয়ের প্রবলেম, বুঝছো? এটা বইতে আসছিল। সো এগুলা এইচএসসি বোর্ডের ম্যাথ, যেগুলো হচ্ছে অলরেডি বইতে আসছে। সো আজকে দেখাবো অনেকগুলো ম্যাথ যেগুলো বইতে আসছে। ঠিক আছে, যেগুলো বইতে আসছে এবং যেগুলো তুমি বোর্ডে করে আসছো। সো প্রি ইঞ্জিনিয়ারিং ফেজটা এই জন্যই দরকার যে ভাইয়া তোমার হচ্ছে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে বোর্ডে, পরীক্ষার আগ পর্যন্ত বোর্ডে, তারপর ঠিক আছে। ওকে, এটা কত আসে বলো তো? এটা ভ্যালুটা কত আসে? ভ্যালুটা কত আসে? মিশেল বলতেছে v2 বের করা যাবে যদি m2 জানা থাকলে। এক্স্যাক্টলি m2 জানা থাকলে, বাট m2 তো আমরা জানি না। ঠিক আছে, 4.2 কেজি, রাইট? আচ্ছা, 4.2 কেজি। এখন কেউ একটু ভাইকে বলো তো, মানে আমরা এই পর্যন্ত যে প্রবলেমটা সলভ করছি, প্রবলেমটা সলভ করার পরে, ঠিক আছে, প্রবলেমটা যে আমরা সলভ করছি কি কি ধরে, মানে জিনিসটা আমরা কি কনসিডার করছি? এই যে সংঘর্ষটা আছে, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? কোনটা কনসিডার করছি আমাকে বলো। অবভিয়াসলি আমরা কি কনসিডার করছি? স্থিতিস্থাপক সংঘর্ষ, রাইট? কারণ কি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে বের করা যাচ্ছিল না। সো আমরা হচ্ছে গতিশক্তি এখানে সংরক্ষণশীল আছে, ওইটা ধরে নিছি। ধরে নেওয়ার পরে যে আউটকামটা আসে, মানে দুইটা ইকুয়েশন আসে, দুইটা ইকুয়েশন একটা দিয়ে সলভ করছি, রাইট? তার মানে আমরা বাই ডিফল্ট ধরে নিছি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। ওই কোশ্চেনে দেখো তোমাকে ঘতে জিজ্ঞেস করছে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। সো অ্যান্সার কি হবে বলো? আমি প্রবলেম করব না, তোমরা করবা, বাট ভাই অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সারটা হবে হচ্ছে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কোলিশন। এখন কিভাবে এটা তুমি প্রমাণ করবা? কিভাবে বলো? এটা তুমি প্রমাণ করবা কিভাবে? প্রমাণ করার একটা ওয়ে, হ্যাঁ, আদি অবস্থায় গতিশক্তি মানে কি? গতিশক্তি সংরক্ষণশীল। ই কে, সাপোজ আমি বললাম হচ্ছে ইনিশিয়াল গতিশক্তি সমান হবে কি? ই কে ফাইনাল গতিশক্তি। পারবা কিনা দুইটা দেখাইতে? অবভিয়াসলি পারা উচিত, রাইট? দুইটা গতিশক্তি। বোর্ডে দেখবে এরকম অনেক প্রবলেম আসছে, স্পেসিফিক্যালি তোমার মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে, তারপর হচ্ছে এই চ্যাপ্টারে কাজ শক্তি ক্ষমতা, সে যদি, হ্যাঁ, ভেরি গুড, দ্যাট ইজ এ গুড অবজারভেশন। বাট এরকম আসে, এরকম জিজ্ঞেস করা, কারণ আমাদের নলেজটাই অ্যাকচুয়ালি এতটুকু লেভেলে পর্যন্ত। একটু বড় হইলেই তো আমরা আরো কিছু কনসিডারেশনে আনবো। ঠিক আছে, বুঝতে পারছি। গ আর ঘ কিন্তু অ্যাকচুয়ালি আলাদা কোনো কোশ্চেন না। গ আর ঘ একটাই কোশ্চেন, জাস্ট দুইটা ভিন্ন রূপে জিজ্ঞেস করছে। যারা হচ্ছে একটু চিন্তা করে প্রবলেম করতে জানো, ওরা অ্যাকচুয়ালি এই কোশ্চেন দেখলে হাসবা যে কি কোশ্চেন জিজ্ঞেস করছে। দেখছো, এগুলো কিন্তু বোর্ডে আসছে। এই কোশ্চেন হচ্ছে আমাদের বইতে আসছিল, বইতে আসছে, দেন হচ্ছে এটা বোর্ডে আসছে। ঠিক আছে, আর একজন জিজ্ঞেস বলতেছিল যে ভাইয়া আগে হচ্ছে বইতে আসে দেন বোর্ডে আসে। না, এরকম না, উল্টা হয়, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। যারা কুমিল্লা বোর্ডে আছো তারা হয়তো জিনিসটা ফিল করবা। আমাদের হচ্ছে এইচএসসি মনে হয় যে 16-17 সময় একটা প্রবলেম আগে এইচএসসি তে আসছিল, দেন বুয়েটে ওই পরের বছর জিজ্ঞেস করছে, বুঝছো? সো এরকম হয়, মাঝে মাঝে এরকম হয় যে আগে বোর্ডে আসছে, দেন আমাদের ভার্সিটি গুলাতে আসছে। ঠিক আছে, বুঝছি এটা? ওকে, তারপর এটা তো আমরা করে ফেললাম, এটা আমাদের লাগবে না। এটা এটা দেখো 19-20 আসছে, একদম ইজিয়েস্ট প্রবলেম। মানে বুয়েটের ওই ব্যাচে আসা, মানে বলবো না বুয়েটের ওই ব্যাচে, বুয়েটের প্রতিটা ব্যাচে এরকম কিছু না কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব ইজি, বুঝছো? 40% 50% কোশ্চেন তুমি দেখে অ্যান্সার করতে পারবা, বাকি 20-30% কোশ্চেন একটু চিন্তা করা লাগবে, আর বাকিগুলো তুমি চাইলেও পারবা না। সো ওইগুলো হচ্ছে 40-50% এর মধ্যে পড়ে আর কি, দেখে অ্যান্সার করা যায়। কি বলছে? 0.56 কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের
লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নিরূপণ করো, স্কেলটিকে পাতলা রড হিসেবে বিবেচনা করো। সো এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে একদম সিম্পল ভাইয়া, তোমার কাছে একটা রড দেওয়া আছে, একটা মিটার স্কেল দেওয়া আছে, এই যে এরকম একটা মিটার স্কেল দেওয়া আছে। সাপোজ এরকম একটা পাতলা রড চিন্তা করতে বলছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 0 দাগ, আর এটা কি? এটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটারের দাগ, সেন্টিমিটার। মাঝখানে কি থাকবে? 50 থাকবে, 20 থাকবে, 30 থাকবে, এরকম, ঠিক আছে? আস্তে আস্তে বাম থেকে ডান দিকে গেলে বাড়তে থাকবে। এখন তোমাকে বলছে এটা যে 20 সেন্টিমিটার চিহ্নিত লম্ব অক্ষটা আছে, 20 সেন্টিমিটার কোথায় হবে বলো ভাই? 50 হচ্ছে এখানে, 20 সেন্টিমিটার হবে হচ্ছে এখানে। সো এই যে অক্ষটা আছে, এই অক্ষের সাপেক্ষে তুমি এটাকে ঘোরাবা, এই অক্ষের সাপেক্ষে তুমি এটাকে এই দোনোটাকে ঘোরাবা। ঘুরাইলে যে জড়তা আসবে ওই জড়তাটা বের করতে হবে, ঠিক আছে? সো এরকম দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া, জড়তা প্রবলেম যদি আসে, প্রথমে ট্রাই করবো হচ্ছে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা বের করা। এখন অক্ষটা যদি ভর কেন্দ্রগামী হয়, সিম্পলি ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তা আসবে ওই জড়তাটাই অক্ষের সাপেক্ষে জিজ্ঞেস করছে, বা অক্ষের সাপেক্ষে বের করে দিলে হবে। বাট এখানে আমাকে বলো, যে অক্ষের সাপেক্ষে আমি বস্তুটাকে ঘুরাচ্ছি বা লাঠিটাকে ঘুরাচ্ছি, এটা কি ভর কেন্দ্র দিয়ে গেছে? ভর কেন্দ্র দিয়ে পাস করছে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, ভর কেন্দ্র দিয়ে পাস করে। ভর কেন্দ্র কি? যদি একটা সুষম স্কেল হয়, সুষম স্কেল হয়, ঠিক আছে? সাপোজ এটা একটা সুষম স্কেল আমরা ধরে নিচ্ছি জাস্ট প্রবলেমের সুবিধার জন্য। সো এটা যদি একটা সুষম স্কেল হয়, এর ভর কেন্দ্র কোথায় থাকবে? একদম কেন্দ্রবিন্দুতে থাকবে, মানে একদম মিডল পয়েন্টে থাকবে। মিডল পয়েন্টে মানে কি? ওই যে এটা যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 50 সেন্টিমিটার যে পয়েন্টের মধ্যে আছে ওই পয়েন্টের মধ্যে এটার ভর কেন্দ্র থাকবে। সো ভর কেন্দ্রের সাপেক্ষে আমরা একটা জড়তার ভ্রামক পাবো, ভর কেন্দ্রের রেসপেক্টে আমরা একটা জড়তার ভ্রামক পাবো, যেটাকে আমরা আই জি বলতেছি, ঠিক আছে? আই জি বলতেছি। আমরা কি করব? আমরা হচ্ছে ভাইয়া এখানে যে সমান্তরাল অক্ষ উপপাদ্য, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর ইনটু ভর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কতটুকু, এটার বর্গের সমষ্টির সমান। মানে দেখো ভাইয়া বললাম হচ্ছে এই যে এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, এটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো আমাদের আই বা জড়তার ভ্রামক যেটা, ওইটা কি আসবে বলো? আই বা জড়তার ভ্রামক এটা হবে হচ্ছে ভাইয়া আই জি প্লাস এম এইচ স্কয়ার, রাইট? আইজি প্লাস স্কয়ার। আইজি কি? ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওই বস্তুর ভর ইনটু ভর কেন্দ্র থেকে অক্ষের লম্ব দূরত্বের বর্গের যোগফল। ভর কেন্দ্র অক্ষ থেকে ভর কেন্দ্রের লম্ব দূরত্ব, অক্ষ থেকে ভর কেন্দ্রের লম্ব দূরত্ব সাপোজ আমরা এইচ ধরলাম, যোগফল, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। সো এটা এখন দেখো, আমাদের এই যে স্কেলটা ছিল, স্কেলটা কি? একটা পাতলা রড ছিল, রাইট? পাতলা রডের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত বলো? পাতলা রডের বা স্কেলের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একদম সিম্পল ভাইয়া, আইজি সমান হচ্ছে 1/12 এম এল স্কয়ার, রাইট? এল কে? এল হচ্ছে ওই স্কেলটার দৈর্ঘ্য। স্কেলের দৈর্ঘ্য কত বলো তো? স্কেলের দৈর্ঘ্য হচ্ছে ভাই 1 মিটার। সো আমরা যদি লিখে ফেলি 1/12 এম এল স্কয়ার প্লাস এম এইচ স্কয়ার, ওকে। 1/12 এম, এম এর মান কত? বস্তুর ভর 0.56 কেজি ইনটু এল। এল মানে কি? স্কেলটার দৈর্ঘ্য 1 মিটার, তারপর হচ্ছে এম 0.56 কেজি, তারপর এইচ। এইচ কি? এই অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব। আমাকে বলো, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে ভাই বাম থেকে 20 সেন্টিমিটার দূরে, আর এই বিন্দুটা হচ্ছে বাম থেকে 50 সেন্টিমিটার দূরে। সো মাঝখানের দূরত্বটা কত হবে? 50 থেকে 20 সেন্টিমিটার বাদ দিবা তুমি, তার মানে কত? 30 সেন্টিমিটার, রাইট? 30 সেন্টিমিটার। বাট আমাদের তো মিটারে বসাইতে হবে, মিটারে যদি বসাই 30 কে তুমি 100 দিয়ে ভাগ করবা, তো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো ফাইনাল তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসে, ভ্যালুটা কত আসে বলো? ভ্যালুটা হচ্ছে 0.097, রাইট? 0.097 কেজি মিটার স্কয়ার। বুঝতে পারছি, রাইট? তো দেখছো কত ইজি প্রবলেম, রাইট? দেখবা এর চেয়ে কঠিন প্রবলেম তুমি তোমার বোর্ডে বা টেস্ট পরীক্ষায় করে আসবা। এর চেয়ে কঠিন প্রবলেম জড়তার ভ্রামক রিলেটেড, ইভেন এমনও প্রবলেম পাবা যেগুলো হচ্ছে ইন্টিগ্রেশন ছাড়া সলভই করা যায় না। সো ওই রকম প্রবলেম যদি করে আসো এবং অ্যাডমিশনে যদি এরকম ইজি প্রবলেম আসে, তাহলে তো পারা উচিত, রাইট? সো চলো দেখি যে এই প্রবলেমটাই দেখবা আমাদের বোর্ডে অলরেডি আসছে, বা বোর্ডে অনেক আগের বার আসছে, রিসেন্টলিও আসছে। সো আমরা হচ্ছে রিসেন্ট প্রবলেমটা নিয়ে আসছি। আর রিসেন্ট প্রবলেমটা কোথায় গেল? এই যে এটা দেখো, একদম রিসেন্ট যে প্রবলেমটা, মানে রিপিটেড কোশ্চেন আর কি, আগেও আসছে, এই বছরও আসছে। সো ওই প্রবলেমটা দেখো, এটা পারবা কিনা বলো? এটা কি? এটা হচ্ছে সেম কোশ্চেন দেওয়া আছে এবং এখানে অক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রান্তবিন্দুগামী অক্ষ আর একটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ, ঠিক আছে? গ নম্বর জিজ্ঞেস করছে যে পি কে অক্ষের সাপেক্ষে দণ্ডটির কৌণিক ভরবেগ। সো একটা নতুন রাশি আসছে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ
কৌণিক ভরবেগ। আচ্ছা, আর ঘ নম্বর জিজ্ঞেস করছি কি এক্স ওয়াই অথবা পি কিউ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক বেশি হবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। একটা হচ্ছে এই যে এক্স ওয়াই অক্ষ, একটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে পি কিউ অক্ষ। তুমি এই দুইটা অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরাবা, ঘোরালে কোন অক্ষের সাপেক্ষে তোমার কষ্ট বেশি করতে হবে? কোন অক্ষের সাপেক্ষে তোমার কষ্ট বেশি করতে হবে? ঠিক আছে, সো ওইটা তোমাকে বের করতে হবে। তুমি জাস্ট দেখে একটু গেস করে বলো যে কোন অক্ষের সাপেক্ষে কষ্ট বেশি করতে হবে, এটা কি এক্স ওয়াই নাকি পি কিউ? একটা দুইটা এমন সহজ থাকবে, বাকিগুলা একটা দুইটা না ভাই, 50% কোয়েশ্চেন এমন সহজ থাকে। বুঝছো? সে যদি 50% কোয়েশ্চেন এরকম ইজি থাকে, একটা দুইটা না। মিফতা বলতেছে পিকিউর সাপেক্ষে এটাকে ঘোরানো সহজ হবে, রাইট? সহজ কোনটার সাপেক্ষে হবে? সহজ হবে পিকিউর সাপেক্ষে, কঠিন হবে এক্স ওয়াই সাপেক্ষে। সো জড়তা ভ্রামক এক্স ওয়াই সাপেক্ষে বেশি হবে। ঠিক আছে? এটা করে নিবা। এটা তোমরা করে নিবা। আর তারপর হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আমরা দেখব। আমরা এর আগে হচ্ছে আইইউটির প্রবলেমটা দেখে আসি। তাহলে হচ্ছে কৌণিক ভরবেগটা একটু ইজি হয়ে যাবে। দেখো, আইইউটিতে 21 ভাষা আসছে এবং এই প্রবলেমগুলো হচ্ছে মেইনলি কুয়েট বা বুটেক্স বা এমআইএসটি বিউপি এগুলোর জন্য প্রযোজ্য এবং ঢাবির রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। সো এই প্রবলেমটা আমরা একটু দেখি। এখানে কি বলছে? দ্য মাস অফ এ মেটালিক স্ফিয়ার ইজ 6 গ্রাম। মানে একটা ধাতব গোলক আছে যেটার ভর 6 গ্রাম। It is fastened at one end of a thread of length of 3 meter and is rotated 4 times per second. তার মানে এটা একটা রশি দিয়ে মানে একটা রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছে, যে রশিটার দৈর্ঘ্য ছিল 3 মিটার এবং প্রতি সেকেন্ডে 4 বার করে ঘোরানো হচ্ছে। প্রতি সেকেন্ডে 4 বার করে ঘোরানো হচ্ছে মানে কি? যে এরকম কিছু একটা। এরকম কিছু একটা। ঠিক আছে? এখানে হচ্ছে একটা ধাতব গোলক আছে। যে এখানে একটা ধাতব গোলক আছে। এই গোলকটাকে 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বা দৈর্ঘ্য বিশিষ্ট একটা রশি দিয়ে বাঁধা হয়েছে এবং এটাকে এভাবে ঘোরানো হচ্ছে। এটাকে কি করতেছে? এভাবে ঘোরানো হচ্ছে। ঠিক আছে? এখন তোমাকে বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কত হবে? ঠিক আছে? সো কৌণিক ভরবেগ তোমরা জানো কিনা বলো? কৌণিক ভরবেগ সমান কি? কৌণিক ভরবেগ L সমান কি ভাইয়া? জড়তার ভ্রামক ইনটু কৌণিক বেগ। জড়তার ভ্রামক ইনটু কৌণিক বেগ, রাইট? মানে আমরা রৈখিক ভরবেগ কি জানি? বস্তুর ভর ইনটু বেগ। বস্তুর ভরের আ ই ই ভরের কি বলা হয়? ভরের সমতুল্য রাশি কৌণিক ক্ষেত্রে কি হয়? জড়তার ভ্রামক। আর বেগের বদলে কৌণিক বেগ, রাইট? ওকে। সো আমরা হচ্ছে এখন এটা সলভ করব। কিভাবে সলভ করব বলো? কিভাবে সলভ করব? তো আমরা মাত্র দেখলাম যে L সমান হচ্ছে I ওমেগা। এখন I সমান কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। I সমান কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে। এখন দেখো, এই যে আমাদের গোলকটা দেওয়া আছে, এই গোলকের আকার বা গঠনের ব্যাপারে কিছু বলা আছে? কিছু কিন্তু বলা নাই, রাইট? সো আমরা ধরে নিব এই গোলকটা হচ্ছে বিন্দু ভর, মানে বিন্দুর মতো। সো একটা বিন্দু ভরের জড়তার ভ্রামক কি আসে? একটা বিন্দু ভরের জড়তার ভ্রামক কি আসে? এই বস্তুটাকে আমি যেই অক্ষের রেসপেক্টে ঘোরাচ্ছি, ওই ব্যাসার্ধের স্কয়ার ইনটু বস্তুর ভর, রাইট? ওই ব্যাসার্ধের স্কয়ার ইনটু বস্তুর ভর। ওই ব্যাসার্ধের স্কয়ার। সাপোজ আমি আর ব্যাসার্ধ বিশিষ্ট অক্ষের রেসপেক্টে এটাকে ঘোরাচ্ছি, সো এটার স্কয়ার ইনটু এই গোলকের ভর। ঠিক আছে? এই গোলকের ভর। আর কৌণিক ভরবেগ সমান কি? ভাইয়া টুয়াইস পাই এফ ফ্রিকোয়েন্সি। এখন বলতে পারো ভাই টুয়াইস পাই এফ বা কম্পাঙ্ক তো কিছু দেওয়া নাই। দেওয়া আছে ভাইয়া। একটু জাস্ট চিন্তা করো কিভাবে? এটা দেখো। রোটেট যে করতেছে 4 টাইমস পার সেকেন্ড। মানে কি? প্রতি একক সময়ে 4 বার রোটেট করতেছে। তো এটাকে যদি তুমি একক দিয়ে লিখো তাহলে কি আসবে এককটা বলো তো? 4 পার সেকেন্ড কিনা? পার সেকেন্ড যেন কিসের একক? যদি না বুঝে থাকো যে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, পার সেকেন্ড যেন কিসের একক বলো তো? পার সেকেন্ড হচ্ছে ভাই কম্পাঙ্কের একক। সো একক দেখে তুমি বলতে পারতেছো যে ভাই এখানে অ্যাকচুয়ালি আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, রাইট? কম্পাঙ্ক দেওয়া আছে। এখন একদম সিম্পল ভাইয়া। এম সমান কত? 6 গ্রাম। তো 6 কে তুমি 1000 দিয়ে ভাগ করবা। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। 2 পাই এফ, এর মান 4। সো যেটা আসে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং একক কি হবে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। বুঝতে পারছি কিনা বলো?
সো তোমার কৌণিক ভরবেগ বের করতে হলে তোমার কি লাগবে? একটা হচ্ছে ভাই জড়তার ভ্রামক লাগবে, একটা হচ্ছে কৌণিক বেগটা লাগবে, রাইট? কিছু একটা আসবে। আচ্ছা দেখো, এই প্রবলেমটাই আবার হচ্ছে আমাদের একদম লেটেস্ট ইয়ার যেটা ওইটাতে আসছিল। সো পি কিউ অক্ষের সাপেক্ষে দোনোটি কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ বের করতে হলে তোমার কি করতে হবে? জড়তা ভ্রামক বের করতে হবে এবং কৌণিক বেগটা বের করতে হবে, ঠিক আছে? কৌণিক বেগ বের করতে হবে। কৌণিক বেগ বের করার জন্য তোমার এই যে প্রতি মিনিটে 340 বার এটা দেওয়া আছে। এখন দেখছো আমরা যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো করি অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো কি হয়? এই কোশ্চেনগুলো বোর্ডে রিপিট করে, রাইট? সো ইন দ্যাট কেসে তোমরা যদি প্রি ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকো বা প্রি ইঞ্জিনিয়ারিং এনরোল করে থাকো, যা পড়াবে দেখবে তার মোটামুটি 80-90% তুমি বোর্ডে কমন পাচ্ছ। ঠিক আছে? বোর্ডে তুমি কমন পাচ্ছ। ইন দ্যাট কেস এটা ইম্পর্টেন্ট। তারপর একটু যদি এফোর্ট দাও তাহলে দেখবা তোমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে। একটু যদি এফোর্ট দাও তোমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। সো এটা গেল। আমরা তো এটা দেখলাম। এটা দুইটারই একদম রিপিটেড কোয়েশ্চেন। ওকে। সো আমরা হচ্ছে এখন দেখি বুয়েটে কত 21-22 আসা একটা প্রবলেম। এরকম টাইপের প্রবলেমও দেখবা অনেক অনেক বোর্ডে আসছে, মানে ব্যাংকিং রিলেটেড। ব্যাংকিং রিলেটেড অনেক অনেক প্রবলেম আসছে আমাদের বোর্ডে। সো আমরা হচ্ছে ওইগুলো দেখাই নাই, তুমি তো দেখবা টেস্ট পেপার খুললে দেখবা অনেক অনেক প্রবলেম আসছে। এখানে কি বলছে? একটা রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার এবং রেল লাইনের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। 54 কিলোমিটার পার আওয়ার গতিতে চলন্ত রেলগাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য রেল লাইনটির বাইরের পাতকে ভেতরের পাত অপেক্ষা কতটুকু উঁচু হতে হবে, এটা তোমাকে বলছে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করব? সাপোজ এরকম চিন্তা করো যে ভাইয়া এটা হচ্ছে আমার রেল লাইন, এটা হচ্ছে ভেতরের পাত, এটা হচ্ছে আমার বাইরের পাত। বাইরের পাতে কয়টা থাকবে? বাইরের পাতে ভাইয়া 2টা পাত থাকবে, রাইট? মানে একটু মোটা থাকবে। মোটা থাকবে মানে এটা একটু সাপোজ ভেতরটা হচ্ছে নিচের লাইনটা, নিচের প্লেনটা, আর এটা হচ্ছে উপরের প্লেনটা। ঠিক আছে? উপরের প্লেনটা। সো তোমার কি দেওয়া আছে? এই যে কতটুকু বেঁকে আছে, কতটুকু বেঁকে আছে এই বাঁকাটা দেওয়া আছে। সাপোজ এটা হচ্ছে থিটা। ঠিক আছে? একটা পাত থেকে আরেকটা পাতের দূরত্ব কত? একটা পাত থেকে আরেকটা পাতের দূরত্ব সাপোজ এক্স বললাম। আর উচ্চতার কত? একটা পাত থেকে আরেকটা পাতের এইচ পরিমাণ। ঠিক আছে? এইচ পরিমাণ। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দেখাইতে পারি, একটা ফর্মুলা আমরা দেখাইতে পারি। ফর্মুলা হচ্ছে এরকম ডিরেক্ট যে ভাই tan থিটা সমান ভি স্কয়ার ডিভাইড বাই আর জি। ফর্মুলা প্রুফ লাগবে না, তোমরা তো এটা জানো নাকি? ফর্মুলার প্রুফ লাগবে না, তোমরা তো এটা জানো, রাইট? ওকে। tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এখন দেখো তোমাকে কি জানতে চাইছে? বলছে তোমাকে বলছে যে ভেতরের পাত অপেক্ষা বাইরের পাতটা কতটুকু উঁচা। তার মানে এই যে এটা হচ্ছে তোমার ভেতরের পাত এবং এটা হচ্ছে তোমার বাইরের পাত, এই দুইটা পাতের মধ্যে হাইটের ডিফারেন্স কতটুকু, এই যে এইচ এর ভ্যালুটা কতটুকু, এইচ এর ভ্যালুটা তুমি বের করবা। এখন দেখো এখানে যদি তুমি জাস্ট সমকোণী ত্রিভুজটাকে যদি তুমি আলাদা করে নিয়ে আসো তাহলে দেখো এরকম কিছু একটা পাবা। এরকম কিছু একটা পাবা। এটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের থিটা। এখন দেখো এখান থেকে কি তুমি tan থিটা বের করতে পারবা? এখান থেকে তুমি কি ডিরেক্ট tan থিটা বের করতে পারবা? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, আমরা ডিরেক্ট tan থিটা বের করতে পারবো না। এখন এরকম ক্ষেত্রে বাস্তবিক ক্ষেত্রে কি হয়? রেল লাইনগুলো যে একটা একটা থেকে একটু উঁচু নিচু থাকে, বাঁকা জায়গাগুলো, এগুলোকে আসলে ভিজিবল চোখে দেখে বোঝা যায়? তার হচ্ছে না ভাইয়া। কারণ কি? কারণ হচ্ছে এই ভ্যালুগুলা খুব ছোট থাকে। ধরো 0.001 ডিগ্রি, 0.00005 ডিগ্রি এরকম। সো এই ভ্যালুগুলা আসলে বাঁক দেয় শুধুমাত্র সেফ থাকার জন্য। সো অনেক বেশি বাঁক দেয় না। যেজন্য আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিতে পারি যে tan থিটা এবং sin থিটা মোটামুটি সমানুপাতিক হয়। সমানুপাতিক না, অ্যাকচুয়ালি সমান হয়ে যায়। এই অ্যাজাম্পশনটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে? এই অ্যাজাম্পশনটা ধরে নিতে পারি। এখন যদি ধরে নেই তো আমরা কি লিখতে পারি? v স্কয়ার ডিভাইড বাই rg সমান হচ্ছে sin থিটাকে কি লিখতে পারি? লম্ব ভাই অতিভুজ, রাইট? তার মানে h বাই x। ওকে। v এর মান কত বলো তো? v এর মান হচ্ছে ভাইয়া 54 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। সো আমরা মিটার পার সেকেন্ডে লিখবো 3.6 দিয়ে ভাগ করে। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 500 মিটার। জি এর মান কত? 9.8। এইচ এর মান আমরা বের করব। আর একটা পাত থেকে আরেকটা পাতের দূরত্ব হচ্ছে 1 মিটার। সো এটা তুমি ক্যালকুলেশন করে নিবা, এত মিটার। ঠিক আছে? সো এই কোশ্চেনটা দেখো, তোমার যদি অ্যাডমিশনে আসে, এটা অলরেডি অ্যাডমিশনে আসছে, বাট অ্যাডমিশন হচ্ছে এগুলা, এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, বুঝছো? এটা 21-22 আমাদের সময় আসছিল এবং এটা রিপিটেড কোশ্চেন ছিল অ্যাডমিশনে। অ্যাকচুয়াল অ্যাডমিশনের কোশ্চেনটা মোস্ট প্রবাবলি 2008-9 আসছিল বইতে। এটা হচ্ছে এরকম ছিল, দূরত্ব মধ্যবর্তী
মানে এরকম এই লাইনটাই ছিল না, পাত দুয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, এটা ছিল না। ছিল কি জানো? ছিল হচ্ছে এরকম, রেল লাইনটি ব্রড গজ বিশিষ্ট পাত দিয়ে চলনশীল, এরকম একটা লাইন ছিল, বুঝছো? রেল লাইনটি ব্রড গজ বিশিষ্ট পাত দিয়ে চলনশীল, রেলের যে পাতগুলা থাকে ওই পাত দিয়ে চলনশীল। এখন এখান থেকে বলো যে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? হ্যাঁ ভাই, এটা রিপিট হয়। এটা 21-22 না আমাদের সময় আসছিল, বুঝছো? অবশ্যই রিপিট হয়, এটা 21-22। এটার অ্যাকচুয়াল কোয়েশ্চেন তুমি দেখবা 8-9 এর দিকে আসছিল, 2008-9 এর দিকে। এবং এই কোয়েশ্চেন গুলো তোমার দেখবা বোর্ডে অহরহ আসতেছে। আচ্ছা, ব্রড গজ মানে কি বলো? ব্রড গজ মানে কি? ব্রড গজ মানে হচ্ছে ভাইয়া এই যে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। আর এই যে 1 মিটার না বলে অনেক সময় যেটাকে হচ্ছে মিটার গজও বলতে পারে, মিটার গজ। তার মানে তখন দূরত্বটা হবে হচ্ছে 1 মিটার, বুঝছো? ডিরেক্ট ওয়ার্ডগুলো বলা থাকবে। সো যারা হচ্ছে উত্তরবঙ্গের দিকে ট্রেনে চলাচল করো, দেখবো হচ্ছে ওদের যে ট্রেনের পাতগুলো আছে এগুলো মোটামুটি ভালো পরিমাণ প্রসারিত, একটু মোটা, রাইট? আর যারা হচ্ছে চট্টগ্রাম সিলেটের দিকে যাও, ওদের ট্রেনের পাতগুলা কি কাছাকাছি, রাইট? একটু চিকন। সো এই যে আমরা যে চট্টগ্রাম আর সিলেটের দিকে যে ট্রেনগুলো যায় ওগুলো হচ্ছে মেইনলি মিটার গজ, আর হচ্ছে উত্তরবঙ্গের দিকে যে ট্রেনগুলো যায় এগুলো হচ্ছে কি ব্রড গজ, বুঝছো? এগুলো আসলে জানার এক্সট্রা ভাবে কিছু নাই, তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা তোমার অলরেডি চলে মাথায় থেকে যাবে ব্যাপারগুলো। বুঝতে পারছি কিনা বলো? ওকে। সো এখানে আরো কিছু কোশ্চেন আছে, আমরা হচ্ছে একটু ইন্টারেস্টিং কোশ্চেন করব। হুম, হুম। বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা, তারপরে দেখো, দেখো এটা এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ওদের হচ্ছে আইআইটি তে আসা একটা এক্সাম আর কি। আইআইটির এক্সাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে অ্যাডভান্স। মেইনটা হচ্ছে মোটামুটি আমাদের বইটা প্রিলি টাইপের, মানে বইটা যেমন প্রিলি রিটেন দুইটা হইতো, সো ওইরকম ওইখানে হচ্ছে দুইটা পরীক্ষা হতো, বাট ওদের পরীক্ষার কোয়েশ্চেন অনেক হার্ড হয়, বুঝছো? অনেক হার্ড হয়। সো আমরা হচ্ছে মানে বইতে যে কোয়েশ্চেনগুলো আসে মোটামুটি ওইখান থেকেই 80% চলে আসে। সো বাকি কোয়েশ্চেন হয়তো আমাদের বই থেকে আসে, বইগুলো আসলে ওদেরই কপি। সো এরকম একটা কোয়েশ্চেন দেখো, এটা আসলে আসার মতো। এম ভরের একটা কণা সরলরেখা বরাবর পি ভরবেগ নিয়ে চলছে। টি ইকুয়াল টু 0 সময়ে একটি বল এফ ইকুয়াল টু কেটি কণাটির অভিমুখে টি সময় ধরে ক্রিয়া করে, যার ফলে কণাটির ভরবেগ পি থেকে পরিবর্তিত হয় টি 3p। এখানে কি একটি ধ্রুবক টি এর মান বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, সো আমার এখানে কি দেওয়া আছে ভাই, একটা ফোর্স দেওয়া আছে, তোমাকে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, রাইট? এখন দেখো বল এবং ভরবেগের পরিবর্তন এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক কি তোমরা পড়ছো? মানে এখানে ঘটনাটা কি ঘটতেছে, ঘটনাটা ঘটতেছে ভাই একটা বস্তু আছে, এই বস্তুটা সাপোজ ডান দিকে একটা বেগে যাচ্ছে, আমরা জানি না কি বেগে যাচ্ছে, মানে একটা ভর বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা ভর বেগ নিয়ে যাচ্ছে। এখন যখন যা সময় গণনা তুমি শুরু করছো, সময় গণনা শুরু করছো, এর উপর তুমি একটা ফোর্স দিছো। ফোর্সটা কি? ফোর্স হচ্ছে ভাই কেটি। এবং ওই সময় এটার যে ভরবেগ পাইছিলা, ভরবেগটা কত ছিল? ভরবেগটা ছিল হচ্ছে ভাই পি। তারপরে একটা সময় পরে তোমার কি হয়েছে, এই বস্তুটার ভরবেগ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে কত হয়েছে? 3p হয়েছে। এখন কত সময় ধরে তুমি কেটি পরিমাণ ফোর্স দিয়ে যাচ্ছিলা, কত সময় ধরে তুমি কেটি পরিমাণ ফোর্স দিয়ে যাচ্ছিলা, এই সময়টা হচ্ছে এই যে টি। তোমার কাছে বলছে এই টিটা তোমার বের করতে হবে, মানে কি? মানে হচ্ছে ভাই কত সময় ধরে বা কত সেকেন্ড ধরে বল দিলে বস্তুটার ভরবেগ পি থেকে 3p হবে, ঠিক আছে? এবং ইকুয়েশন কি দেওয়া আছে? ফোর্স। সো ফোর্স এবং ভরবেগ এবং সময় এগুলোর মধ্যে কি কোনো রিলেশন জানো তোমরা? ফোর্স, ভরবেগ, সময় এগুলোর মধ্যে কি কোনো রিলেশন জানো?
কোন সময় কোশ্চেন ব্যাংক কিনলে ভালো হয়? কোন সময় কোশ্চেন ব্যাংক কিনলে ভালো হয়? হ্যাঁ, অলওয়েজ যে যত তাড়াতাড়ি পসিবল কিনে ফেলো। আমাদের এখানে তো এনরোল করলেই কোশ্চেন ব্যাংক পেয়ে যাচ্ছ। এখানে আসলে আলাদা করে কেনার কিছু নাই। ভাই নিউটনের সেকেন্ড ল কি ছিল? এই নিউটনের সেকেন্ড ল কি ছিল? বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের যে পরিবর্তন হয় এটাই তো বস্তুর উপর প্রযুক্ত বল। খেয়াল নাই। প্রযুক্ত বল কত ভাই? কেটি ডিপি বাই ডিটি। আমি কি করলাম? ডিটি দিয়ে গুণ করে দিলাম। ডিটি দিয়ে গুণ করি। কেটি ডিটি সমান কি? ডিপি। রাইট? কেটি ডিটি সমান হচ্ছে ডিপি। সো এখন কি করব? এখন হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো। এখন দেখো ডিপি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি লিখতে হবে? কেটি ডিটি রাইট? সো ডিপি এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল বলতো? ভরবেগের মানে ডিপি কি অ্যাকচুয়ালি ভরবেগ, রাইট? ভরবেগের পরিবর্তন। তো ইনিশিয়াল ভ্যালু কত ছিল? পি, ফাইনাল ভ্যালু কত আসছে? 3p, রাইট? তার মানে আমি এটাকে ইন্টিগ্রেশন করব পি থেকে 3p পর্যন্ত। এখন পি যখন ভরবেগ ছিল তখন সময় কত? জাস্ট আমরা কাউন্ট করা শুরু করছি। তার মানে এখানে হচ্ছে 0। আর যখন 3p আসছে তখন সময় কত ছিল? ক্যাপিটাল টি। বুঝতে পারছি? দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যখন সময় গণনা শুরু করছি, যখন জাস্ট F = KT ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, তখন ভরবেগ ছিল p। একটা সময় পরে, সময়টা কত? ক্যাপিটাল টি। এই পরে তোমার ভরবেগে হচ্ছে 3p। সো ভরবেগের লিমিটটা কি? p থেকে 3p তে আসছে। সময়ের লিমিটে কি? সময়ের লিমিট হচ্ছে t = 0 থেকে ক্যাপিটাল টি তে আসছে। ঠিক আছে? তারপর ভরবেগের পরিবর্তন মানে কি? আমি যদি জাস্ট ইন্টিগ্রেশন অফ ডিপি করি, সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বাদ থাকবে কি এখানে শুধুমাত্র ভরবেগ। অ্যাকচুয়ালি বলাটা এইভাবে উচিত হয় না, বাট এইভাবেই বললে হয়তো তোমরা সবাই বুঝবা। এখানে শুধুমাত্র ভরবেগ, এখানে পি থেকে 3p তে। বুঝতে পারছি? ঠিক আছে? পি থেকে 3p তে। এখন কে দেখো একটা কথা বলা আছে, কে হচ্ছে একটা ধ্রুবক। কে কি? কে হচ্ছে একটা ধ্রুবক। সো ধ্রুবক কি হবে? বাইরে বের হয়ে আসবে। আর টি এর ইন্টিগ্রেশন কি? t² / 2 কার রেসপেক্টে? টি এর ডিটি এর রেসপেক্টে। লিমিটটা কি? লিমিট হচ্ছে 0 থেকে ক্যাপিটাল টি। সো আমি যদি সলভ করি, সলভ করলে কি আসবে? 3p - p মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তারপর হচ্ছে কে ডিভাইড বাই আমি 2টাকে বাইরে নিয়ে আসলাম, আর ক্যাপিটাল টি স্কোয়ার আপার লিমিট মাইনাস 0 স্কোয়ার লোয়ার লিমিট। ঠিক আছে? ওকে। সো এখানে কি আসবে? এখানে হচ্ছে ভাই আমাদের 2p আসবে সমান k/2 ইন্টু টি স্কোয়ার। সো আমি 2টাকে এই পাশে নিয়ে আসলাম, 4p আসবে এবং কেটাকে নিচে নিয়ে আসলাম। এটা সমান কি? এটা সমান হচ্ছে ভাই টি স্কোয়ারের ভ্যালু। তার মানে এখান থেকে যদি তুমি টাইম ক্যালকুলেশন করো, টাইমটা সমান কি আসবে? টাইমটা সমান আসবে হচ্ছে √/, এটা √4p ডিভাইড বাই কে। বুঝতে পারছি? √4p ডিভাইড বাই কে। সো টাইমটা অ্যাকচুয়ালি কি? এখানে 4p ডিভাইড বাই কে। কে তো একটা ধ্রুবক, ভ্যালু দেওয়া থাকবে। পি ভরবেগের পরিবর্তন কি হয়েছিল এটাও দেওয়া থাকবে। সো ওইটা বসায় তুমি ডিরেক্ট কি বের করতে পারবা? ডিরেক্ট তুমি হচ্ছে টাইমটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে। সো এটা একদম ইজি প্রবলেম গুলো। এরকম টাইপের আমরা একটু, এই যে এটা একটু ইন্টারেস্টিং প্রবলেম। এটা একটু দেখি। এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, বা হচ্ছে তোমাদের ধরো 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা ট্রাই করো।
ট্রাই করো এটা একটু ট্রাই করো। এরকম টাইপের ১-২টা প্রবলেম পাবা রিয়েল অ্যাডমিশন টেস্টে। সো যদি এগুলো সলভ করতে পারো তাহলে বোঝা যাবে না ভালোই দখল আছে ফিজিক্সের মধ্যে। ওকে, স্পর্শকীয় ত্বরণ কি? হ্যাঁ, আমরা হচ্ছে শুরু করি তাহলে হচ্ছে আস্তে, আস্তে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে ২ টা ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে মানে এমন একটা সিচুয়েশন যেখানে স্পর্শকীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণের মান সমান। ঠিক আছে? এখন স্পর্শকীয় ত্বরণ কি? কেন্দ্রমুখী ত্বরণ কি? সাপোজ একটা বস্তু হচ্ছে বৃত্তাকার পথে এইভাবে ঘুরতেছে। একটা বস্তু বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে। ঠিক আছে? যে বস্তুটা আছে বস্তুটা ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে m ভরের বস্তু। এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে। এভাবে ঘুরতেছে। ঠিক আছে? সো এখানে হচ্ছে তুমি ২ টা ত্বরণ পাবে। একটা হচ্ছে ভাই কেন্দ্রের দিকে ত্বরণ। এই যে এরকম কেন্দ্রের দিকে একটা টান অনুভব করবে। মানে যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। সো কেন্দ্রমুখী বল আছে মানে কি ভাইয়া? কেন্দ্রমুখী বল আছে মানে এখানে একটা ত্বরণও আছে, রাইট? সো এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এবং আরেকটা হচ্ছে স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর যেদিকে ঘুরতেছে ওই দিকে আরেকটা তুমি ত্বরণ অনুভব করবা। এটাকে আমরা বলি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। এখন এই ত্বরণটা কেন্দ্রমুখী ত্বরণ তো ভাইয়া বুঝাই যায়। কারণ আমি অ্যাকচুয়ালি যেভাবে ঘুরাচ্ছি কেন্দ্রের দিকে একটা বল পাচ্ছে। সো কেন্দ্রের দিকে যদি বল পাই ওই দিকে একটা ত্বরণ পাচ্ছে। বাট স্পর্শকীয় ত্বরণটা অ্যাকচুয়ালি কি? স্পর্শকীয় ত্বরণটা হচ্ছে ভাইয়া তুমি দেখো বস্তুটা যখন এভাবে ঘোরাও তোমরা এটা তো জানো যে স্পর্শক বরাবর একটা বেগ কাজ করে যেটাকে আমরা রৈখিক বেগ বলি। স্পর্শক বরাবর কি কাজ করে? একটা বেগ কাজ করে যেটাকে আমরা রৈখিক বেগ বলি। এই বেগের মানটা পরিবর্তন হয় না বা দিক পরিবর্তন হয়। দিক পরিবর্তন হয়। তার মানে কি স্পর্শক বরাবর এই বেগের বেগটা যেহেতু পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন জন্য একটা ত্বরণ থাকবে। সো স্পর্শক বরাবর যে ত্বরণটা থাকে এটাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। ঠিক আছে? এটাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। সো আমার হচ্ছে বের করতে হবে স্পর্শক মানে এমন একটা সিচুয়েশন যেখানে স্পর্শকীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণ ২ টা সমান। কি? আমার সিচুয়েশনটা কি দেওয়া আছে? স্পর্শকীয় ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণ ২ টা সমান। ঠিক আছে? কেন্দ্রমুখী ত্বরণ ২ টা। এখন এখানে তোমার বুঝতে হবে যে ভাই এখানে কোন ভ্যালুটা পরিবর্তন হয় আর কোন ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। স্পর্শকীয় ত্বরণ পরিবর্তন হয় নাকি কেন্দ্রমুখী ত্বরণ পরিবর্তন হয়? মুদ্রা কথা হচ্ছে ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ যেটা আছে এটা ফিক্সড থাকে। পরিবর্তন হয় কি স্পর্শকীয় ত্বরণ। এইজন্যই দেখবা তুমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখবা যখন একটা বস্তুকে তুমি এভাবে ঘোরাচ্ছ। সাপোজ এভাবে উলম্ব তলে তুমি ঘোরাচ্ছ। উলম্ব তলে ঘোরালে দেখবা তোমার যখন বস্তুটা উপর থেকে নিচের দিকে আসবে তখন দেখবা এর বেগটা বেড়ে যাচ্ছে। মানে খুব স্পিডে আসতেছে। আবার নিচ থেকে যখন উপরের দিকে নিয়ে যাবে দেখবা যে খুব আস্তে, আস্তে যাচ্ছে। সো এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হয় এটা শুধুমাত্র স্পর্শক বরাবর কি ত্বরণ কাজ করেছে ওইটার জন্য ক্রিয়েট হয়। বুঝছো? এইখান থেকে যখন নিচের দিকে পড়ো স্পর্শক বরাবর ত্বরণটা বেশি। এখান থেকে যখন উপরের দিকে ওঠে স্পর্শক বরাবর ত্বরণটা কম। সো এইজন্য বাট কেন্দ্রমুখী ত্বরণটা ফিক্সড। ঠিক আছে? কেন্দ্রমুখী ত্বরণটা ফিক্সড। যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণকে আমরা কি বলি বলো? সো আমি লিখতে পারি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ রৈখিক বেগ ডিভাইড বাই এর ব্যাসার্ধ। সাপোজ এটার ব্যাসার্ধ হচ্ছে আমরা আর বললাম।
ঠিক আছে? ব্যাসার্ধ হচ্ছে আমরা আর বললাম। এখন ত্বরণ সমান কি বলতো? ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তনের হার, রাইট? ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন হার। সো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি হবে? dv ডিভাইড বাই dt সমান হচ্ছে কি? v স্কয়ার ডিভাইড বাই r। ঠিক আছে? হুম, হুম। এখন দেখো সাপোজ আমরা হচ্ছে এরকম একটা সিচুয়েশন চিন্তা করতেছি যে ভাইয়া এই বস্তুটা এখান থেকে একটু হালকা পরিমাণ ডিসটেন্স এখানে চলে আসছে। সো কতটুকু সরে গেছে? আমি বললাম হচ্ছে ভাইয়া ds পরিমাণ দূরত্ব সরে গেছে। কি? ds পরিমাণ দূরত্ব সরে গেছে। ঠিক আছে? কতটুকু সময় লাগছে? বললাম হচ্ছে ভাইয়া dt পরিমাণ সময় লাগছে। এটাই কি? এটাই আমার ভেলোসিটি না? এটাই তো আমার ভেলোসিটি ছিল, রাইট? v। এটাই আমার ভেলোসিটি ছিল। সো আমরা হচ্ছে এই v টা এখানে ইনকর্পোরেট করব। কিভাবে করব? দেখো, আমি হচ্ছে কি করলাম? আমি হচ্ছে ইচ্ছা করে দুইটা রাশি রাশি এখানে আনলাম। একটা হচ্ছে ভাই v দিয়ে আমি গুণ করলাম, v দিয়ে আমি ভাগ করলাম। ঠিক আছে? নিচের v টাকে আমি সিম্পলি v লিখলাম না, নিচের v টাকে আমি লিখতে পারবো কি? ds ডিভাইড বাই dt। জাস্ট বোঝার সুবিধার্থে এইভাবে বলতেছি, বাট ক্যালকুলাস কিন্তু এইভাবে কাজ করে না। জাস্ট বোঝার সুবিধার্থে। সো এই dt বাদ থাকতেছে অ্যাকচুয়ালি কি? থাকতেছে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম কিছু একটা, যে আমাদের v dv ডিভাইড বাই ds সমান কি? v স্কয়ার ডিভাইড বাই r। সো এই যে vv বাদ, তার মানে ফাইনালি থাকতেছে কি? dv ডিভাইড বাই ds সমান কি? v ডিভাইড বাই r। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। ওকে, সো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো, দেখো। দেখো এটা এখানে থাকো। ওকে, সো আমি দেখো আমরা ইন্টিগ্রেশন কিভাবে করি? ডিবি এর নিচে ভি নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে 1/r আর ds লিখলাম। তারপর কি করব? তারপর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করে দিব। এখন ইন্টিগ্রেশন যে করব, কোত্থেকে করব? সাপোজ আমি হচ্ছে শুরুতে একটা ব্যাক ছিল v নট, তারপর একটা ব্যাক হচ্ছে v, এবং শুরুতে যখন ব্যাকটা থাকে তখন হচ্ছে আমরা এই যে আইডিয়াল কেস, মানে এই সিচুয়েশনটা চিন্তা করছি, এই অবস্থাটা। সো এই অবস্থাটাকে হচ্ছে আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে যদি চিন্তা করি, তখন সরণ কত? 0। পরে হচ্ছে সাপোজ সরণ হচ্ছে s। পরে সাপোজ, সো ডিবি বাই ভি এটার ইন্টিগ্রেশন কি ভাই বলো তো? ln v বা ln v, রাইট? লিমিট কি? v নট থেকে v, এবং 1/r, এবং ds এর ইন্টিগ্রেশন হবে সিম্পলি s। সো 0 থেকে s। তারপর যদি ক্যালকুলেশন করি আমরা কি পাচ্ছি বলো? ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে ভাই ln, মানে কি আপার লিমিট মাইনাস ln লোয়ার লিমিট। তো ln v মাইনাস ln v নট সমান হচ্ছে s ডিভাইড বাই r। সো এটাকে আমি লিখতে পারি ln v বাই v নট সমান s বাই r, বা লিখতে পারি সিম্পলি v সমান v নট ই টু দি পাওয়ার s বাই r। লিখতে পারি কিনা? আচ্ছা, বাই r হচ্ছে এইভাবে লিখতেছি, v বাই v নট সমান হচ্ছে ই টু দি পাওয়ার এস বাই আর, মানে ln ওই পাশে গেলে ই টু দি পাওয়ার হয়ে গেছে, রাইট? সো ভি সমান কি লিখছি? ভি নট ই টু দি পাওয়ার এস বাই আর। সো এটা হচ্ছে আমাদের কি ফাইনাল ফর্মুলাটা, রাইট? ফাইনাল ফর্মুলা হচ্ছে দেখতে এরকম কিছু একটা আসতেছে। বাট এখানে কি প্রবলেম শেষ নাকি আরো করতে হবে? অবভিয়াসলি আরো কিছু করতে হবে, রাইট? কারণ আমাকে কি দেওয়া আছে? যাত্রা শুরুর প্রথম যাত্রা শুরু করার পথের 1/4 সম্পন্ন করতে এত সেকেন্ড সময় লাগে। তার মানে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, তোমাকে টি এর মান বের করতে বলছে। সো সময়টা তোমার এখান থেকে বের করতে হবে। এখানে তো আমাদের সময়ের রাশি নাই, আমাদের রাশিটা কি? বেগের রাশি আসছে, রাইট? সো আমরা হচ্ছে বেগটাকে সময়তে কনভার্ট করে নিব। এখন কিভাবে কনভার্ট করব? এটা আমাদের মেইন বিষয়।
এখন বাকিটা ইজি, যেমন আমাদের ভি কি ছিল, আমরা হচ্ছে শুরুতে বলছিলাম যে ভাই ভি ছিল হচ্ছে সরণের পরিবর্তনের হার, রাইট? এখন কি ভি নট ই টু দি পাওয়ার এস বাই আর। সো তুমি কি করবা, এস রিলেটেড রাশিগুলো এস এর নিচে নিয়ে আসবা, সো ডিএস ডিভাইড বাই ই টু দি পাওয়ার এস বাই আর, এবং বাকি রাশিগুলো আরেক পাশে নিয়ে যাবা, ভি নট ডিটি। ঠিক আছে, নট ডিটি। ওকে, তারপর যদি আমি এটা লিখি, এখানে এখানে কি আসছে, এরকম কিছু একটা। তো তারপর হচ্ছে এইভাবে লিখতেছি, দেখো ই টু দি পাওয়ার এস বাই আর কে আমি এইভাবে লিখতেছি, মাইনাস এস বাই আর ডিএস সমান ভি নট ডিটি। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন যদি করি কোত্থেকে, সাপোজ 0 থেকে এস পর্যন্ত, এবং এখানে কি, এখানে হচ্ছে 0 থেকে একটা সময় টি পর্যন্ত। ঠিক আছে, একটা সময় টি পর্যন্ত। ওকে, সো ই টু দি পাওয়ার সামথিং এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার সামথিং মাইনাস এস বাই আর, এবং যে ভ্যালুটা থাকে এটা ডিফারেন্সিয়েশন দিয়ে, মানে সহগের ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করব। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, এস এর রেসপেক্টে। সো এস তো 1 হয়ে যাবে, থাকবে কি মাইনাস 1 বাই আর। সো মাইনাস 1 বাই আর। লিমিট কি, লিমিট হচ্ছে ভাই 0 থেকে এস পরিমাণ সরণ। ঠিক আছে, এখন দেখো এক্স পরিমাণ সরণ মানে কি, প্রথম 1/4 বলো, পুরোটা যদি রাউন্ড কমপ্লিট করে কি পরিমাণ দূরত্ব কভার করে, পুরাটা রাউন্ড যদি কমপ্লিট করে, পুরো রাউন্ডে মানে এখান থেকে যাত্রা শুরু করে পুরাটা ঘুরে আবার আগের জায়গায় আসছে, তাহলে কি 2 পাই আর পরিমাণ দূরত্ব কভার করবে। বাট এটার 1/4 মানে কি 2 পাই আর বাই 4, রাইট? পরিধির 1/4 মানে কি 2 পাই আর বাই 4, 2 দিয়ে এটাকে কাটো, সো পাই আর বাই 2, পাই আর বাই 2। তার মানে লিমিট কি হবে উপরে এস, এটা হবে হচ্ছে পাই আর ডিভাইড বাই 2 সমান আমার এখানে কি ভি নট এবং টি এর ইন্টিগ্রেশন কি হবে, সিম্পলি টি হবে। সো এখানে টি, এখানে হচ্ছে 0। ঠিক আছে, সো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি ফাইনালি কি করবা, ফাইনাল হচ্ছে যে এস এর জায়গায় হচ্ছে পাই আর বাই 2 বসাবা। সো বসালে আমার কি আসতেছে, মাইনাস পাই আর ডিভাইড বাই 2, আর এখানে হচ্ছে আবার পাই গুণাকার আছে, ডিভাইড বাই মাইনাস 1 ডিভাইড বাই পাই। সো এই ভ্যালুটা হচ্ছে আমাদের এক পাশের ভ্যালু, আর এক পাশের ভ্যালু কি আসতেছে, ভি নট ইন্টু টি। ঠিক আছে, ভি নট ইন্টু টি। সো তারপর হচ্ছে এটার ওইটা কম্পেয়ার করবা, কম্পেয়ার করলে যে ভ্যালুটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা? জাস্ট এখানে পুরোটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, তাইলেই প্রবলেম সলভ হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করতে পারবে না তোমরা? এই যে পাই পাই বাদ থাকতেছে কি, তাহলে মাইনাস 1 বাই পাই উপরে গেলে কি হবে, মাইনাস 1 বাই পাই উপরে গেলে হচ্ছে সিম্পলি পাই, সো মাইনাস পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, রাইট? টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, এবং 0 যদি তুমি এখানে লিমিটটা বসাও, দেখো 0 যদি লিমিটটা বসে অ্যাকচুয়ালি কি থাকবে, এখানে দেখবে হচ্ছে মাইনাস 1 একটা আসতেছে ভ্যালু, না প্লাস 1 আসতে, দেখো 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 দেখো, এটা তো বসালাম, তারপর যদি ভাই এখানে ভ্যালুই বসাই না পুরোটা, দেখো মাইনাস 1 বাই পাই কি, মাইনাস পাই, তারপর হচ্ছে তুমি লিমিট বসাও, তো লিমিট যদি বসাও ই টু দি পাওয়ার এস এর জায়গায় আপার লিমিট, সো মাইনাস পাই আর ডিভাইড বাই 2 ইন্টু সাথে কি ছিল ভাগ আকারে পাই, মাইনাস ই টু দি পাওয়ার, এখন 0 যখন বসাবো পুরোটা 0 হয়ে যাবে, রাইট? সমান কি, সমান হচ্ছে ভি নট ইন্টু টি, ভি নট ইন্টু টি। ঠিক আছে, ভি নট ইন্টু টি। তারপর কি করলা, তুমি হচ্ছে মাইনাস পাই, এই ভ্যালুটা যদি কাটাকাটি করো কি আসবে, ই টু দি পাওয়ার পাই বাই 2, আর সাথে ই টু দি পাওয়ার 0 মানে কি, মানে হচ্ছে ভাই 1। সো এটা মাইনাস 1, আর ডান পাশে কি, ডান পাশে হচ্ছে ভাই ভি নট, মানে আদিবেগ ইন্টু টি। ঠিক আছে, আদিবেগ ইন্টু টি। বুঝতে পারছি? এখন এই সময়টা কি, এই সময়টা হচ্ছে ভাই টোটাল সময়, মানে এখান থেকে যে এখানে আসতে কতটুকু সময় লাগছে। সো আমি সাপোজ এটাকে টি না বলে টি প্রাইম বলি, কারণ কোশ্চেনে একটা টি দেওয়া আছে। ঠিক আছে, টি প্রাইম। সো টি প্রাইম সমান কি আসবে বলতো, টি প্রাইম সমান আসবে হচ্ছে ভাইয়া মাইনাস পাই ডিভাইড বাই ভি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 মাইনাস 1, রাইট? বাট আমাদের কোশ্চেনের ফর্মেটটা দেখো, আমাদের ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 পরে দেওয়া আছে, রাইট? সো পরে দেওয়া আছে মানে কি, আমরা এখান থেকে সিম্পলি একটা মাইনাস কমন নিব, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, পাই বাই ভি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 মাইনাস 1।
তার মানে কি, মানে আমি এটা আর ওইটা যদি কম্পেয়ার করি, দেখো পরের রাশিটা সেম, তার মানে এখানে যে রাশিটা অবশ্যই এই রাশিটা কি হওয়া লাগবে, এই রাশিটা আমাদের টি হওয়া লাগবে। সো টি সমান কি পাই ডিভাইড বাই ভি নট, মানে কি আদিবেগ। আদিবেগ কত? হ্যাঁ আদিবেগ কত দেখো 54 কিলোমিটার পার আওয়ার। সো এটা তুমি বসা দিবে এখানে, তাহলে অ্যান্সার চলে আসবে। সো টি সমান কত? টি সমান হচ্ছে পাই ডিভাইড বাই 54 কে তুমি 3.6 দিয়ে ভাগ করবা, যেটা আসে ওইটাই তোমার অ্যান্সার। এটাই তোমার অ্যান্সার, বুঝতে পারছি? ওইটাই তোমার অ্যান্সার। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, তোমাকে বলছে এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমার টেনজেনশিয়াল অ্যাক্সেলারেশন এবং সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, মানে কি স্পর্শকীয় ত্বরণ এবং কৌণিক ত্বরণ সমান। সো সরি কেন্দ্রমুখী ত্বরণ। এখন এরপর হচ্ছে ভাইয়া আরেকটা কথা বলছি, তুমি যখন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাবা, এর একটা জিনিস অপরিবর্তনশীল থাকবে, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। সো কেন্দ্রমুখী ত্বরণ কি, ভি স্কয়ার বাই আর, এটা অপরিবর্তনশীল থাকবে। চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে স্পর্শকীয় ত্বরণ। কোথাও স্পর্শকীয় ত্বরণ বেশি হবে, কোথাও কম হবে, কোথাও আবার দুইটা সমান হয়ে যাবে। সো ওই সিচুয়েশনে আমাদের ক্যালকুলেশন করতে হবে যেখানে দুইটা সমান হবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে এটি সমান কি লিখলাম, ভি স্কয়ার বাই আর। সো এখান থেকে হচ্ছে আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে যে ভাইয়া বস্তুটা যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে এই জায়গায় আসবে, একটা সময় লাগবে, একটা সময় লাগবে, রাইট? সো সময়ের এক্সপ্রেশন বের করতে বলছে বা ইকুয়েশন বের করতে বলছে, বের করে আমার এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে টি এর মানটা বের করতে বলছে, বুঝছো? এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে টি এর মানটা আমার বের করতে বলছে। সো ভালো কথা, আমরা হচ্ছে আস্তে 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 এটাকে সলভ করে গেলাম। এখন আমরা কেন ক্যালকুলাসের হেল্প নিলাম? অলওয়েজ ভাইয়া বলতেছি যে ভাই কোনো কিছু যদি পরিবর্তনশীল হয় তাহলে আমাদের ক্যালকুলাস দিয়ে সলভ করতে হবে। আমরা ডিরেক্ট ওই যে ইকুয়েশন গুলো আছে না, v সমান u প্লাস এটি, f সমান ma, তারপর হচ্ছে mu প্লাস mv সমান হচ্ছে ধ্রুবক থাকে, এই জিনিসগুলো আমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এগুলো পরিবর্তনশীল ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। পরিবর্তনশীল ক্ষেত্রে আমার ক্যালকুলাস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো তারপর হচ্ছে আমরা আস্তে 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 জানা জিনিসগুলো, ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হার, বেগ মানে কি স্বরণের পরিবর্তনের হার, এই জিনিসগুলো দিয়ে ফর্মুলেট করলাম। এখন কিভাবে করলাম দেখো, ত্বরণ সমান কি, ত্বরণ সমান হচ্ছে ডিভি বাই ডিটি, মানে কি বেগের পরিবর্তন হার। সো এখানে হচ্ছে আমি এই রাশিটা এক্সট্রা আনছি, কেন আনছি? কারণ হচ্ছে ভাই এখানে ডিফারেনশিয়াল ফর্ম বা অন্তরীকরণ কার রেসপেক্টে করতে হবে ভাইয়া, হয়তো ভেলোসিটির রেসপেক্টে, নয়তো টাইমের রেসপেক্টে, রাইট? ভেলোসিটির রেসপেক্টে নয়তো টাইমের রেসপেক্টে। এখন আমাকে বলো, তুমি যখন ভেলোসিটির রেসপেক্টে ডিফারেনশিয়েট করবা, অবশ্যই তোমার বেগের একটা রাশি জানা লাগবে, বেগের একটা রাশি জানা লাগবে, রাইট? অথবা টাইমের রেসপেক্টে যদি ডিফারেনশিয়েট করো, টাইমের একটা রাশি জানা লাগবে। এখানে কি টাইমের রাশি দেওয়া আছে? অ্যান্সার হচ্ছে নাই ভাই। সো আমি কি করব, টাইমটাকে এখান থেকে সরাই ফেলার ট্রাই করব। সো সরাই ফেলার জন্য কি করব, আমরা হচ্ছে এই যে এই ফর্মুলাটা এপ্লাই সাহায্য নিব। v সমান কি, v সমান হচ্ছে ভাইয়া সরণের পরিবর্তনের হার, মানে খুব অল্প পরিমাণ সময়, যদি খুব অল্প পরিমাণ সরণ হয়, সরণটাকে তুমি সময় দিয়ে ভাগ করবা। ঠিক আছে? সময় দিয়ে ভাগ করবা। সো ভাগ করলে হচ্ছে আমরা বসালাম, বসায় দেখলাম যে অ্যাকচুয়ালি দুইটা রাশি কাটা যায়, dt আর এই dt কাটা যায়। সো v dv ds সমান v স্কয়ার বাই r। সো আমি হচ্ছে ক্যালকুলেশন করলাম, ডিভি বাই ডিএস সমান এটা। সো ভেলোসিটির ডিফারেনশিয়াল ফর্মের নিচে বা অন্তরীকরণ নিচে জাস্ট ব্যাক টানলাম আর ডিএস টা ওই পাশে নিয়ে গেলাম। তারপর হচ্ছে লিমিট দিলাম ভি নট থেকে ভি, 0 থেকে এস। তারপর হচ্ছে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমার ফর্মুলা হচ্ছে ভি সমান ভি নট ই টু দি পাওয়ার এস বাই আর। এস হচ্ছে কি, এস হচ্ছে সরণ, আর ভি নট হচ্ছে শুরুতে বেগ কত, ভি হচ্ছে এই যে এস পরিমাণ সরণ হওয়ার পরে বেগ কত। বাট স্টিল আমাকে এটা চাই না, আমাকে চাইছে কি সময়ের রাশিমালা। সো আমি সেটাকে আরো ডিফারেনশিয়েট করব বা ক্যালকুলেশন করব, দেন হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা আসবে। যেমন ভি, ভি সমান ডিএস বাই ডিটি, আর ভি নট এভাবে রাখলাম ডিএস বাই ডিটি। দেখো ডিএস এই যে ই টু দি পাওয়ার এস বাই আর, ডিএস কি স্মরণের রাশিমালা। সো ই টু দি পাওয়ার এস বাই আর এটা স্মরণের রাশিমালা। আমি পুরোটা রাশি ফাংশনকে নিচে নিয়ে আসলাম। সো ডিএস বাই ই টু দি পাওয়ার এস বাই আর সমান ভি নট ইনটু ডিটি। তারপরে কি করলাম, আমি হচ্ছে ওই পাশে চলে গেলাম, ওই পাশে চলে গেলে দেখো এটা আসছে ডিএস বাই ই টু দি পাওয়ার এস বাই আর সমান এটা। তারপর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন যদি করি ই টু দি পাওয়ার এস বাই এর উপরে গেলে মাইনাস এস বাই আর আসবে। তারপর জাস্ট ভ্যালুগুলো বসালাম, বসায় 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 এরকম কিছু একটা আসছে। দেন আমি এটা হচ্ছে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম যে স্মল টি এর ভ্যালু পাই বাই 54 বাই 3.6 এরকম কিছু একটা আসে, বুঝছো? এই প্রবলেমগুলো আসলে আসার চান্স খুবই কম, বাট এরকম এক দুইটা প্রবলেম পাবা। বাট এগুলো কেন করা উচিত, কারণ তোমার আসলে কনসেপ্টের ব্যাপারে ভালো একটা ইন ডেপথ নলেজ ক্রিয়েট হবে, বুঝছো? ওই জিনিসটাই তোমার দরকার। তুমি যদি ওই জিনিসটা ঠিক মতো গেইন করতে না পারো, তাহলে তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা মোটামুটি বুঝবে যে ফাটল লেভেলে আছে। ভালো কোয়েশ্চেন আসলে তুমি হয়তো অ্যান্সার করতে পারবা না, প্যারা খাই যাবা। তখন তুমি হয়তো চান্স পাওয়া উচিত, বাট পাবা না। তখন হয়তো লাকের দোষ দিবা, বুঝছো? যতবার কতবার করা উচিত, যতবার পর্যন্ত তুমি নিজে না করতে পারো, বুঝছো? মাঝে মাঝে এমন হয় যে তুমি নিজে প্রবলেম করছো, একটা ম্যাথ প্র্যাকটিস করছো, কয়দিন পর পরীক্ষা এসে তুমি পারতেছো না। এটা আসলে এইভাবে হয় না। একটা প্রশ্ন এমনভাবে পড়বা বা এমনভাবে প্র্যাকটিস করবা যাতে যেকোনো জায়গায় যখন আসুক তোমাকে জিজ্ঞেস করলে তুমি পারো। সো ওই লেভেল পর্যন্ত নিজেকে পুশ করবা। ঠিক আছে?
ইউটিউবে কি আসলে সব বাঙালি নাকি জাপানিজও আছে? এগুলা চাইনিজ লেখা কি? তারপর কিছু একটা চাইনিজ লেখা। একজন আরেকজনকে বলতেছে, "না ভাই ম্যাথে আমিও দুর্বল।" তোরা পড়াশোনা করতে আসছিস না? তোরা অ্যাপে আয়, অ্যাপে আয়। এসব ওইখানে পড়াশোনা হয় না। বুঝছস? আচ্ছা দেখো আমাদের হচ্ছে আমাদের সম্ভাব্য যে ফ্রি ক্লাসগুলো হবে ক্লাসগুলো হচ্ছে এখানে একটা ডেট পেয়ে যাচ্ছ। আজকে কত? আজকে হচ্ছে ভাই 23 তারিখ। সো 23 তারিখ তো ফিজিক্স ফার্স্ট পেপার হয়ে গেছে, রাইট? সো তোমাদের এরকম অনেকগুলো ক্লাস হবে। 23 তারিখ তো আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। আমাদের 7 তারিখ, জানুয়ারি 7 তারিখে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট হবে। ঠিক আছে, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট হবে। তারপর হচ্ছে 11 তারিখে হবে হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট। দেন 18 জানুয়ারি হবে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট। 25 জানুয়ারি হবে হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট। এবং 31 জানুয়ারি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট। বুঝছো? সো এগুলো সবগুলো হচ্ছে ফ্রি ক্লাস। তোমরা হচ্ছে করলে একটা আইডিয়া পাবা যে কি কি টাইপের প্রবলেম তোমার বোর্ডে আসে এবং কি কি টাইপের প্রবলেম তোমার ওই জায়গাগুলোতে আসতে পারে। এক্স্যাক্টলি মিশাইল। হ্যাঁ, ইউটিউব ফেসবুক আসলে ডিস্ট্রাকশনের কারখানা। কমেন্টস গুলো দেখলেই বোঝা যায় ওরা ওরা আসলে এই দুনিয়াতেই নাই। আচ্ছা আমরা হচ্ছে এই প্রবলেমটা করি। এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, মানে এখানে হচ্ছে অনেক অ্যাজাম্পশন ধরা লাগে বা অ্যাকচুয়ালি ফিল করা লাগে। দেখো এটা আইআইটি 21 আসছে এরকম টাইপের প্রবলেম, মানে আমার মনে হয় যে এরকম কিছু একটা আসবে এই বছর, বুঝছো? কারণ বইটা আসলে ক্যালকুলাসটা খুব বেশি পছন্দ করে। তোমরা যখন বইটা পড়তে আসবে তখন বুঝবা ক্যালকুলাস নিয়ে এত খেলাধুলা হয়। আন্ডার গ্রেডে যখন আমরা 1-1 বা 1-2 তে কোর্স গুলা করি, হচ্ছে একদম ধুমায় চাপায়া কোশ্চেন করে। তো হুম, হুম, হুম। আচ্ছা এটা একটু চিন্তা করো তো কিভাবে করা উচিত। বা এটা একদম ইজি প্রবলেম, বুঝছো? তোমরা আসলে ঘর্ষণ যখন পড়া শুরু করো, ঘর্ষণ পড়াটা শুরুই হচ্ছে এই কোশ্চেনটার কনসেপ্টটা দিয়ে। দেখি তো ফেসবুকে বাকিদের কি অবস্থা। হুম, 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 হুম। ট্রাই করো সবাই। 7.4। ন্যূনতম সম্ভাব্য কত বল প্রয়োগ করতে হবে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ান আক্তার সারা। ভালো আছি, ভালো আছি। একমাত্র পার্সন যে হচ্ছে ক্লাস করছো ইউটিউবে, বাকিরা তো সবাই কি করতেছে? হ্যাঁ, সবার কমেন্টে পড়তেছে। তোরা এখানে প্রেম প্রেম করতেছিস নাকি? তোদের সবগুলার আজকে ধরবো দাঁড়া। সবগুলা ভিডিও আছে আমার কাছে। 5.773। আহসান বলতে 7.32। 5.773। একই দিনে 3-4 বার করে হচ্ছে মাথায় একটু গেঁথে ফেলবা, বুঝছো? তারপর হচ্ছে ট্রাই করবা, যখন ফ্রি পাও তখন ট্রাই করবা। ওকে, 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 ওকে। ঠিক আছে। 5.773। দুইটা ভিন্ন ভ্যালু আসে কেন? একটা ভ্যালু আসার কথা না? আচ্ছা এখানে কি বলছে? 1 কেজি ভরের একটা বস্তু একটা আনুভূমিক মেঝের উপর স্থির অবস্থান
অবস্থায় আছে যার সাথে বস্তুটির স্থিতিক ঘর্ষণ গুণাঙ্ক 1/√3। ভালো কথা। তার মানে কি দেওয়া আছে দেখো, আমার হচ্ছে এরকম কিছু একটা আছে, যে এটা হচ্ছে ধরো হচ্ছে আনুভূমিক তল, এটা হচ্ছে সাপোজ আনুভূমিক তল, এবং এই তলের উপরে একটা বস্তু আছে, এই তলের উপরে একটা বস্তু আছে, এই যে এটা হচ্ছে আমাদের বস্তুটা। সো বস্তু আমরা যখন ঘর্ষণ রিলেটেড প্রবলেম সলভ করতে পারি, যে কোনো টাইপের প্রবলেম সলভ করতে যাই, সলভ করতে গেলে কি হয় বলো, সলভ করতে গেলে হচ্ছে আমাদের এরকম কিছু হয় যে বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে এবং বস্তুর নর্মাল ফোর্স এটা কোন দিকে কাজ করতেছে। সো বস্তুর ওজন কোন দিকে কাজ করবে ভাই বলো তো, নিচের দিকে। সো এটা হচ্ছে কি mg পরিমাণ, এবং এর উলম্ব দিকে মানে এই যে তলটা আছে তলের লম্ব দিকে কি কাজ করবে, তলের লম্ব দিকে কাজ করবে হচ্ছে নর্মাল ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে, বা তলের উলম্ব প্রতিক্রিয়া যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। সো তোমাকে এই বস্তুটাকে একটা যে কোনো দিকে গতিশীল করতে হবে, ঠিক আছে, একটা যে কোনো দিকে গতিশীল করতে হবে, গতিশীল করতে যেতে হবে তোমার বল দিতে হবে, গতিশীল যেহেতু করতে হবে তোমার বল দেখবে। সাপোজ বস্তুটা সামনে ডান দিকে গতিশীল হবে, সামনে ডান দিকে যদি গতিশীল হয় তাহলে আমার ঘর্ষণ বল কোন দিক বরাবর কাজ করবে, হ্যাঁ এই যে তলটা আছে তলের এই দিক বরাবর বাম দিকে কাজ করবে, রাইট। তো এটাকে আমরা এফ বললাম, এবং ডান দিকে আমার বল দিতে হবে। এখন বল যে আমরা প্রয়োগ করবো, বল প্রয়োগ করতে পারি অনেক ভাবে ভাইয়া, এই যে আমি এভাবে বল প্রয়োগ করতে পারি, এভাবে বল প্রয়োগ করতে পারি, এভাবেও বল প্রয়োগ করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর কেস, এটা হচ্ছে 2 নম্বর কেস, এটা হচ্ছে 3 নম্বর কেস। এখন এই কোশ্চেনে বলা আছে আমি কি সমান্তরাল ভাবে বল দিব, নাকি একটা অ্যাঙ্গেল করে দিব, নাকি আমি উপরের দিকে দিব, 4 নম্বর কেস। এই 4টা কেসের মধ্যে কোন কেসটা এই কোশ্চেনের জন্য উপযুক্ত হবে ভাইকে একটু বলো তো। ভাই এখানে কি বলা আছে তুমি কিভাবে বল দিবা, বলটা কি তুমি ডান দিক দিবা নাকি বলটা উপরের দিকে দিবা নাকি কিভাবে দিবা, বলা আছে কিনা বলো, বলা আছে কিনা। অ্যান্সার হচ্ছে ভাইয়া বলা নাই। বাট না বলা থাকলেও এই কথাটা আমার বুঝে নিতে হবে। কেন কিভাবে বুঝে নিব, দেখো বুঝে নিব হচ্ছে এইভাবে, বুঝে নিব হচ্ছে এটা দিয়ে, এই ন্যূনতম সম্ভাব্য কত বল, মানে সব ধরনের বল তোমার কাছে জানতে চাই না, জানতে চাইছি কি মিনিমাম কত বল প্রয়োগ করলে এই বস্তুটা জাস্ট মুভ করা শুরু করবে, বুঝছো। না 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 ইমরান 1 নাম্বারটাও না, তোমাকে বলছে যে ন্যূনতম কতটুকু বল। এখন দেখো অনেকে হয়তো এইভাবে চিন্তা করতেছো, ভাইয়া ভাইয়া আমি হচ্ছে এই ডান দিকে বল দিব, হ্যাঁ ভালো কথা। এখন দেখো আমাকে যদি ডান দিকে বল দাও, এই বলটাকে তুমি মানে চেঞ্জ করে চেক করতে পারবা কত মানের বলের জন্য এটা জাস্ট মুভ করা শুরু করবে। অ্যান্সার হচ্ছে না ভাইয়া। এই বলটা ডান দিকে দিচ্ছি, এটা কি কোনো কিছুর উপর ডিপেন্ড করে, না ভাইয়া। আমি যেভাবে বল দেই, মানে একটা একটা বলের মান থাকবে যে মানটার জন্য এটা সামনের দিকে মুভ করে, মানে দেখো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, দুইটা কেস। ধরো সাপোজ এটা হচ্ছে আমার বস্তু, আমি হচ্ছে এদিক বরাবর বল দিলাম, আর এটা হচ্ছে আমার একটা বস্তু, আমি হচ্ছে একটা অ্যাঙ্গেল করে বল দিলাম। সো এই যে বলটা আছে প্রথম কেসে, এই বলটার মানটা কিন্তু ফিক্সড, মান ফিক্সড, যেই ফিক্সড মানের জন্য তুমি এই বস্তুটাকে ডান দিকে মুভ করাইতে পারবা, রাইট, ডান দিকে মুভ করাইতে পারবা। এখন সাপোজ আমি বললাম ভাইয়া এই বলটার মান হচ্ছে 100 নিউটন, 100 নিউটন, ঠিক আছে। তার মানে মিনিমাম তোমার ডান দিকে 100 নিউটন বল দিতে হবে, যেটার কারণে এটা মুভ করবে। বাট এই 100 নিউটনই যে মিনিমাম, তুমি এটা কিভাবে জানবা, কিভাবে বুঝবা যে 100 নিউটনটাই মিনিমাম, এটা 100 নিউটনটা মিনিমাম তুমি কিভাবে বুঝছো, ভাই কোনো কিছুর উপর নির্ভর করে কি রে ওইটা দেখে। বাট ডান দিকে গেলে দেখবা কোনো কিছুর উপর নির্ভর করে না, বুঝছো, কোনো কিছুর উপর নির্ভর করে না। কিভাবে নির্ভর করে না, তুমি জাস্ট এই কেসটা নিয়ে একটু চিন্তা করো। দেখো ডান দিকে যে বল, ডান দিকে যে বল, বাম দিকে বল কি সমান হবে, বাম দিকের বল কি ঘর্ষণ বল, ডান দিকের বল কত, ডান দিকের বল হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, বাম দিকের বল হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল সমান কি মিউ ইনটু আর, আর সমান কি মিউ ইনটু আর সমান কি, আর সমান হচ্ছে ভাই এমজি। তার মানে তোমার মিনিমাম এতটুকু বল দিতে হবে। এখন বলো এই বলটা এটা কি পরিবর্তনশীল বল নাকি একটা ফিক্সড ভ্যালু, অবশ্যই একটা ফিক্সড ভ্যালু। কেন, কারণ ভাই মিউ ধ্রুবক, এম ধ্রুবক, জি ধ্রুবক, তার মানে এই বলটা অ্যাকচুয়ালি মিনিমাম না, মিনিমাম না, বুঝতে পারছো কিনা। এই বলটা অ্যাকচুয়ালি মিনিমাম না, এটা একটা ভ্যালু, যে ভ্যালুটা বোঝাচ্ছে তুমি যখন সমান্তরালে বল দিবা মিনিমাম এতটুকু বল দিতে হবে। বাট এটা সব কেসে বা জেনারেল কেসে মিনিমাম না। জেনারেল কেসে মিনিমাম কিভাবে বের করতে পারবা, এইরকম অ্যাঙ্গেল দিয়ে, এইরকম অ্যাঙ্গেল দিয়ে তুমি যখন বলটাকে দুইটা অংশে ভাগ করবা, এদিক বরাবর ভাই এফ কস থিটা, এদিক বরাবর এফ সাইন থিটা, তো এইভাবে যখন দুইটা অংশে ভাগ করবা তখন যে তুমি থিটাকে আস্তে আস্তে বাড়াবা, বাড়াবা কমাবা, কমায় চেক করবা যে কত মানের বলের জন্য তোমার ভ্যালুটা মিনিমাম আসে। তুমি জিনিসটা আরেকটু ফিল করতে পারবা। ভাই লন রুলার চিন্তা করো, লন রুলার একটা কোশ্চেন আসে ভেক্টরে যে ঠেলা নাকি টানা সহজ, অবশ্যই টানা সহজ, রাইট। তো টানলে কি তুমি সমান্তরাল ভাবে টানো, না ভাই লন রুলার দেখবা টানলে তুমি এইভাবে টানো, যে লন রুলার যেটা আছে টানলে তুমি এইভাবে টানো। কেন আমরা মানে আনইনটেনশনালি এইভাবেই কেন টানটা দিই, আমরা তো চাইলে এইভাবে টান দিতে পারতাম,
এইভাবে টানটা দিতে পারতাম। আমরা কেন ওইভাবে টানটা দিই? কারণ এইভাবে টানটা মিনিমাম হয়। কি হয়? মিনিমাম টানটা হয়। থিওরিটিক্যালি জিনিসটা মিনিমাম হয় এবং আমরা না বুঝে এই জিনিসটা ওইখানে লিখে থাকি। বুঝছো? আমরা না বুঝে ওই জিনিসটা এখানে লিখে থাকি। সো এখন থেকে হচ্ছে আমরা ওই জিনিসটা দিয়ে এখানে একটা ম্যাথ আসলে ম্যাথটা করব। বুঝতে পারছি না? কেন এই ফোর্সটা কেন হবে না? এভাবে আমরা কেন চিত্রটা আঁকাবো না? বুঝতে পারছি আই গেস, রাইট? সো আমরা হচ্ছে এখন অ্যাকচুয়াল যে প্রবলেমটা ওইটা নিয়ে একটু অ্যাপ্রোচ করি। অ্যাকচুয়াল প্রবলেমটা কি? ভাই অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে আমাদের এরকম কিছু একটা দেখো। সো আমাদের কি চাইছে? মিনিমাম ফোর্স চাইছে। মিনিমাম ফোর্স এটা একটু মার্ক করে রাখি। আচ্ছা। সো আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এরকম একটা অ্যাঙ্গেল করে একটা বল প্রয়োগ করব। কত অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করছি? সাপোজ থিটা কোণ করে বল প্রয়োগ করছি। সো এই বলটাকে আমি দুইটা অংশে ভাগ করতে পারি। রাইট? এই কোণটাকে আমরা দুইটা অংশে মানে এই বলটাকে দুইটা অংশে ভাগ করতে পারি। আনুভূমিক বরাবর f cos থিটা আর উলম্ব বরাবর কি? f sin থিটা। সো আমি যদি এখন y অক্ষ এবং x অক্ষ বরাবর চিন্তা করি। সাপোজ প্রথম হচ্ছে y অক্ষ। y অক্ষ বরাবর বস্তুর উপর কি বল আছে? y অক্ষ বরাবর কি বস্তুটা মুভ করবে? অ্যানসার হচ্ছে না ভাইয়া। সো y অক্ষ বরাবর সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকা মানে কি? উপরের দিকে যে পরিমাণ বল r প্লাস f sin থিটা এবং নিচের দিকে যে পরিমাণ বল এটা সমান হবে। নিচের দিকে কি? mg। সো উলম্ব প্রতিক্রিয়াটা কি হবে? উলম্ব প্রতিক্রিয়াটা হবে হচ্ছে ভাইয়া mg মাইনাস f sin থিটা। তো এটা হচ্ছে আমাদের ১ নম্বর ইকুয়েশন। ঠিক আছে? এবং x অক্ষ বরাবর কি হবে? x অক্ষ বরাবর অ্যাকচুয়ালি এটা কি জাস্ট চলার উপক্রম হবে। সো এখানে কোনো ত্বরণ পাবা না, কোনো ব্যাক পাবা না, জাস্ট হালকা একটু মুভ করবে। সো অ্যাকচুয়াল নেট ত্বরণ কত হবে? 0 হবে। সো নেট ত্বরণ যদি 0 হয় বস্তুটা আমি কাইন্ড অফ সাম্যাবস্থা চিন্তা করতে পারি। তো ডান দিকে এবং বাম দিকে বল সমান হবে। ডান দিকে বল কত? f cos থিটা। বাম দিকে বল কত? বাম দিকে বল হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, রাইট? সো আমি লিখতে পারি কি? f cos থিটা সমান হচ্ছে f সমান কি? f সমান হচ্ছে ভাইয়া ঘর্ষণ বল সমান কি? ঘর্ষণ বল সমান হচ্ছে মিউ ইনটু r। ভালো কথা। সো আমি লিখতে পারি হচ্ছে f cos থিটা সমান মিউ আর এর মান কত? আর এর মান হচ্ছে mg f sin থিটা। mg f sin থিটা। সো আমার মিনিমাম ম্যাক্সিমাম কাকে করতে হবে? মিনিমাম ম্যাক্সিমাম করতে হবে f কে, ক্যাপিটাল F কে। সো আমরা হচ্ছে কি করব? ক্যাপিটাল F যে ভ্যালুটা আছে এটা এক পাশে নিব, বাকি সবগুলো অন্য পাশে নিয়ে যাব। সো আমি লিখতে পারি কি f cos থিটা সমান মিউ mg মিউ f sin থিটা। সো এই মাইনাসটা এই পাশে যদি নিয়ে আসি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে f cos থিটা প্লাস মিউ f sin থিটা সমান কি? মিউ mg। সো এখান থেকে আমি লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে ভাই f সমান মিউ mg আর এখান থেকে যদি f কমন নেই cos থিটা প্লাস মিউ f আসবে, cos থিটা প্লাস মিউ sin থিটা আসবে, রাইট? এটা হচ্ছে কি আমাদের f এর ফর্মুলা। সো এখানে তুমি f এর ভিন্ন ভিন্ন ভ্যালু পাবা। f এর ভিন্ন ভিন্ন ভ্যালু পাবা এই থিটার ভিন্নতার উপর ডিপেন্ড করে। থিটা আসলে কিভাবে ভ্যারি করবে? থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করবে, রাইট? থিটা হচ্ছে কি করবে? 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করবে। বুঝতে পারছি? থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করবে। সো এখন হচ্ছে তোমার f কে মিনিমাম করতে হবে। কি করতে হবে? দেখো f কে তোমার মিনিমাম করতে হবে। এই যে f যে ভ্যালুটা আছে এটাকে তোমার মিনিমাম করতে হবে। আমাকে বলো f যদি মিনিমাম করতে চাও এখানে তোমার কোনটাকে পরিবর্তন করতে হবে? মিউ পরিবর্তন করতে পারবা? না ভাই ধ্রুবক। m কি পরিবর্তন করতে পারবা? না ভাই ধ্রুবক। g এটাও পরিবর্তন করতে পারবা না। পরিবর্তনটা করতে পারবা কি? cos থিটা অথবা sin থিটা। cos থিটা অথবা sin থিটাকে তুমি পরিবর্তন করতে পারবা, রাইট? সাইন কস কেন আনবো? এই যে ভাইয়া পরিবর্তনশীল, এই জন্য মানে আমাদের তো অ্যাকচুয়ালি সাইন কস না আনলে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, বুঝছো? সাইন কস যদি না আনি ভ্যালুটা কি হচ্ছে না? পরিবর্তনশীল হচ্ছে না, রাইট? সো পরিবর্তন যদি না হয় তাহলে তো আমরা মিনিমাম ম্যাক্সিমাম পাবো না। মিনিমাম ম্যাক্সিমাম তখনই পাবো যখন আমি ভ্যালুটা চেঞ্জ করে দেখতে পারবো। ঠিক আছে? ভ্যালুটা চেঞ্জ করে দেখতে পারবো। জিনিসটা তুমি আরেকটু ফিল করতে পারবা যে এরকম দেখো তোমার কাছে সাপোজ একটা কার্ভ আছে এরকম। তোমার কাছে সাপোজ এরকম একটা কার্ভ আছে। ঠিক আছে? তোমার কাছে এরকম একটা গ্রাফ আছে। সো গ্রাফ আছে। এখন তুমি বলতেছো জানো তুমি ধরো এখানে যে গ্রাফের বিন্দুটা আছে তুমি বললা ভাই এই বিন্দুটা মিনিমাম বিন্দু, এই বিন্দুটা মিনিমাম বিন্দু, মিনিমাম বিন্দু। এখন তুমি আমাকে বলো এই জিনিসটা যে মিনিমাম তুমি কিভাবে ভাইকে বুঝাবা? এই জিনিসটা মিনিমাম তুমি কিভাবে বুঝবা? তুমি তখনই বুঝবা যদি তুমি এই গ্রাফটার সমীকরণটা বা ইকুয়েশনটা তুমি জানো, রাইট? ইকুয়েশনটা তুমি জানলে তুমি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করে দেখাইতে পারবা যে ভাই এখানে ঢালের ভ্যালুটা 0। তখন কি বলবা? তখন বলবো হচ্ছে ভাইয়া যে না এটা এখানে মিনিমাম। বাট আমি জানি না,
আমি এই কোশ্চেনটা জানি না, এই কোশ্চেনটা কি আমি এটা জানি না, না জানলে কি আমি বলতে পারবো এটা মিনিমাম? বলতে পারবো না, রাইট? সো আমার কোন একটা গ্রাফের মিনিমাম বা ম্যাক্সিমাম বিন্দু বলার জন্য গ্রাফের অ্যাকচুয়ালি সমীকরণটা কেমন ওটা আমার বের করতে হবে। সো এখানে যেটা ভাই করছি, এখানে হচ্ছে আমাদের যে বল আছে বলের সমীকরণটা কেমন, মানে কি, মানে হচ্ছে বলটাকে যদি আমি আনুভূমিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠাই, কোথায় কত মানের বলটা কাজ করবে, এক একটা অ্যাঙ্গেলে কিন্তু একটা বল পাবা। এখানে দেখো cos থিটা প্লাস মিউ sin থিটা। সো থিটা জায়গায় যদি 0 বসাও একটা মান পাবা, 45 বসালে একটা মান পাবা, 60 বসালে একটা মান পাবা, 70 বসালে একটা মান পাবা। সো মানে এখানে কি f এর অনেকগুলা মান পসিবল। সেটা টোটালি ডিপেন্ড করতেছে তুমি কিভাবে, এই যে কিভাবে তুমি অ্যাকচুয়ালি বাঁকাচ্ছ, এটাকে আস্তে আস্তে উপরের দিকে তুললে বলের মানটা পরিবর্তন হবে। ওই পরিবর্তনশীল ভ্যালুগুলা থেকে তোমার মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। কার মিনিমাম? ফোর্সের মিনিমাম বা বলের মিনিমাম। এখন আমাকে বলো, উপরে যে রাশিটা সেটাকে তুমি পরিবর্তন করতে পারবা? না ভাইয়া। পরিবর্তন করতে পারবা কি নিচেরটাকে? এখন নিচেরটাকে যদি পরিবর্তন করতে চাও, কিভাবে পরিবর্তন করতে পারবা? মানে তোমার এফ কে মিনিমাম করতে হলে নিচের ভ্যালুটা যেহেতু ব্যস্তানুপাতিক, এই ভ্যালুটা ম্যাক্সিমাম করতে হবে। এটা বুঝো কিনা? এই ভ্যালুটা ম্যাক্সিমাম করতে হবে। cos থিটা প্লাস মিউ sin থিটা, এই ভ্যালু যেটা আছে এটাকে তুমি ম্যাক্সিমাম করতে হবে। এটা বুঝো কিনা? যদি নিচের ভ্যালুটাকে তুমি মানে বাম পাশের ভ্যালুটাকে তুমি মিনিমাম করতে চাও, আমার ত্রিকোণমিতিক যে অংশটা আছে এটাকে তুমি ম্যাক্সিমাম করতে হবে, রাইট? এটা বুঝছো কিনা? ত্রিকোণমিতিক অংশটাকে তুমি ম্যাক্সিমাম করতে হবে। এখন এটাকে যদি তুমি ম্যাক্সিমাম করতে চাও, কিভাবে করতে পারবা বলো তো? কিভাবে করতে পারবা? হ্যাঁ, একদম সিম্পল, আমরা সিম্পলি ডিফারেন্সিয়েট করে দিব। তো ডি ডি থিটা cos থিটা প্লাস মিউ sin থিটা সমান কি ভাই? ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 হয়, রাইট? ডিফারেন্সিয়েট করলে 0 হয়। যদি 0 হয়, cos থিটা ডিফারেন্সিয়েশন কি? cos থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে x অফ cos x মাইনাস sin x, রাইট? মাইনাস sin থিটা প্লাস মিউ cos থিটা সমান কি? সমান হচ্ছে 0। মিউ তো ধ্রুবক, জন্য ভাই বাইরে নিয়ে আসলাম। তারপর হচ্ছে দেখো আমাদের sin থিটা ওই পাশে গেলে হচ্ছে প্লাস sin থিটা হবে, আর এই পাশে কি আসবে? মিউ cos থিটা। সো আমি যদি cos থিটাকে এই পাশে নিয়ে আসি, sin থিটা বাই cos থিটা সমান কি? মিউ। তার মানে মিউ সমান কি আসবে? মিউ সমান আসবে হচ্ছে tan থিটা। tan থিটা, ঠিক আছে? মিউ সমান আসবে হচ্ছে tan থিটা। সো এখান থেকে তুমি থিটার ভ্যালুটা বের করতে পারবা। মিউ এর মানটা কত? ভাই দেখো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 1/√3। সো আমি লিখতে পারি কি? আমি লিখতে পারি ভাইয়া 1/√3 সমান হচ্ছে tan থিটা। তার মানে থিটার মানটা কত? থিটার মান tan ইনভার্স 1/√3। সো tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। তো তুমি হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মিনিমাম ফোর্সটা পাবা, বুঝছো? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি মিনিমাম ফোর্সটা পাবা। সো এখন মিনিমাম ফোর্স তুমি কিভাবে বের করবা? এখানে ভ্যালুগুলো বসাই দেবা। থিটার জায়গায় 30 বসাবা, থিটার জায়গায় 30 বসাবা, মিউ এর জায়গায় 1/√3 বসাবা, আর এম এর জায়গায় হচ্ছে 1 কেজি ভর বসাবা, বুঝছো? মানে কি, মানে এই জিনিসটার প্রবলেমটার আউটকামটা কি? আউটকামটা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের আনুভূমিক তল ছিল, আনুভূমিক তল যে ছিল, আমি হচ্ছে মিনিমাম ফোর্স তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমার এইভাবে এই যে 30 ডিগ্রি কোণে যখন অ্যাপ্লাই করব, তখন আমার মিনিমাম ফোর্সে আমি ব্লকটাকে সরাইতে পারবো। মিনিমাম ফোর্স আমি ব্লকটাকে সরাইতে পারবো, বুঝছো? এবং এটা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে প্রযোজ্য। তোমার এখানে যদি সাপোজ 2000 কেজি ভর থাকে, 2000 কেজি ভর থাকে, 200 কেজি থাকে, তাও তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বল দিলে ওই বলটা মিনিমাম হবে। ওই বলটা কি হবে? মিনিমাম হবে, ঠিক আছে? এখানে যদি ধরো সাপোজ ভাই বললাম হচ্ছে 1000 কেজি, 10,000 কেজি ভরের একটা বস্তু আছে, এটাকে যদি তুমি সরাইতে চাও, তোমার হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বল দিবা, ওই বলটা মিনিমাম হবে। এর চেয়ে যদি ছোট অ্যাঙ্গেলে দাও, বলটা এর চেয়ে বড় হবে। যদি বড় অ্যাঙ্গেলে দাও, তাও বলটা বড় হবে, বুঝছো? বুঝছো কিনা? সো এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে তুমি বলটা বের করে নিবা, ঠিক আছে? বলটা বের করে নিবা, বুঝছো কিনা? বলো, অ্যাপে যারা আছে বলো, এটা বোঝা গেছে কিনা? হুম 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 হুম। তো জানি একটু কনসেপচুয়াল প্রবলেম হয়তো, তোমরা যারা ঝামেলা হচ্ছে ওরা আরেকবার একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, সো আজকে হচ্ছে আমরা কিছু প্রবলেম করছি, আর বাকি প্রবলেমগুলো সাথে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। বাকি প্রবলেম বলতে এখানে একটা প্রবলেম আছে, আহ, তারপর হচ্ছে এটা তো আমরা বোর্ডের প্রবলেমে দেখাই। সো একটা প্রবলেম শুধুমাত্র হোমওয়ার্ক থাকবে, ওই প্রবলেমটা তোমরা নিজেরা করবা। সো ভাই চিত্র আঁকাই দিই, চিত্র আঁকাই দিলে হচ্ছে প্রবলেমটা করে ফেলতে পারবা। এখানে বলছে হচ্ছে এই যে একটা পোকা 1 মিটার ব্যাসার্ধের একটা অর্ধ গোলাকৃতি গর্তের তলদেশে আছে,
তলদেশে আছে, গর্ত বেয়ে উপরের দিকে ওঠা শুরু করলো, তো তলদেশ থেকে এইচ উচ্চতায় ওঠার পর দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে এরকম কিছু একটা বলছে, অর্ধগোলাকৃতি, এই যে এরকম একটা অর্ধগোলাকৃতির কিছু একটা তল আছে, ঠিক আছে, কিছু একটা তল আছে। সো একটা পোকা কি করছে, এই যে একদম মিনিমাম যে পয়েন্টটা আছে, এটার যে তলটা আছে, এই তলের এই বিন্দু থেকে যে কোনো একদিকে ওঠা শুরু করছে, সাপোজ এদিকে ওঠা শুরু করছে, ঠিক আছে, ওঠা শুরু করছে, ঠিক আছে, এটা হচ্ছে ডান দিকে ওঠা শুরু করছে। এখন কতটুকু পর্যন্ত উঠতে পারছে বলতো? হ্যাঁ, এখানে একটা হাইট পর্যন্ত উঠছে, তারপর কি করবো, স্লিপ করে পড়ে যাবে। মানে বাঁকা রাস্তা দিয়ে কি মানুষ চাইলে উঠতে পারে? উঠতে পারে না, কিন্তু সো আস্তে আস্তে যেহেতু এটা যেহেতু একটা গোলক, সো আস্তে আস্তে কি করবে, বাঁকাটা বাড়বে, সো আস্তে আস্তে কার্ভের পরিমাণ বাড়বে, সো আস্তে আস্তে এটা সোজা হয়ে যাবে, তো সোজা রাস্তা দিয়ে তো উঠতে পারবে না, রাইট? যদি না ওটা স্পাইডার হয়, যেহেতু এখানে স্পাইডার বলা নাই, নরমাল পোকা ধরবো। সো এটা হচ্ছে একটা সময় পর পিছলে পড়ে যাবে। ওই যে পিছলে পড়ার উপক্রম হয়েছে, কতটুকু উচ্চতা উঠছে, এই যে দেখো কতটুকু উচ্চতা পর্যন্ত উঠছে, এই যে এই উচ্চতাটা তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে এইচ। এইচ পরিমাণ যখন উঠছে তখন ও উল্টা দিকে পিছলে পড়ে যাচ্ছে, মানে নিচের দিকে পিছলে পড়ে যাচ্ছে। এখন দেখো ও যদি নিচের দিকে পিছলে পড়ে যায়, আমাকে বলো এখানে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, এখানে ঘর্ষণ বল কাজ করবে, ও পড়তেছে কোন দিকে, পড়তেছে হচ্ছে ভাই নিচের দিকে, যে এদিক বরাবর, এদিক বরাবর একটা পড়ে যাওয়ার উপক্রম, মানে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, পড়তেছে এমন না, পড়ে যাবে যাবে এরকম একটা অবস্থা, রাইট? এখন বলো এদিক বরাবর যদি নিচের দিক বরাবর যদি পড়ে যায়, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? অলওয়েজ গতির বিপরীতে, রাইট? তার মানে এই সিচুয়েশনে তুমি একটা ঘর্ষণ বল পাবা। দেখো এই যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে তুমি একটা ঘর্ষণ বল পাবা। দেখো ঘর্ষণ বলটা হবে হচ্ছে হ্যাঁ এইরকম কিছু একটা ঘর্ষণ বল, বুঝছো? ঘর্ষণ বল, রাইট? ঘর্ষণ বল হচ্ছে এরকম কিছু একটা। এবং তুমি এখানে আর কি কি পাবা, এখানে হচ্ছে ভাই বস্তুর বলছিলাম যে এরকম বস্তুর ওজন সরি, বস্তুর ওজন কি অলওয়েজ নিচের দিকে কাজ করে, রাইট? বস্তুর ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে। আর এই যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধর বরাবর আমার কি কাজ করবে, একটা উলম্ব প্রতিক্রিয়া কাজ করবে, আর উলম্ব প্রতিক্রিয়া কাজ করবে, আর ঠিক আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি এই যে বৃত্তটা আছে, এই ব্যাসার্ধটা আমার উলম্ব অক্ষের সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, ঠিক আছে, থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে। সো আমরা হচ্ছে এখন ফোর্স গুলাকে কি করবো, ভাঙে নিবো, ভাঙে নিয়ে হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করবো, তাহলে আনসার চলে আসবে। আর ভাঙানো লাগবে? আচ্ছা আরেকটু ভাঙাই দিই, তাহলে হচ্ছে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আরেকটু যদি ভাঙাই, জিনিসটা হচ্ছে এরকম আসে। সো এখানে হচ্ছে আমি একটা লম্ব টানলাম, এখানে আমি একটা লম্ব টানলাম। সো এই জিনিসটা দেখে তো বুঝো যে ভাইয়া এটা যদি থিটা হয়, এটা হচ্ছে একান্তর কোণ, এটাও থিটা হবে, রাইট? এটাও থিটা হবে, বুঝছো? বুঝো কিনা? দেখো কি করলাম, এটা হচ্ছে এদিকে বাড়াইলাম, দেখো কি হচ্ছে এখানে, ভাইয়া এটা যদি থিটা হয়, এটা হচ্ছে একান্তর কোণ, থিটা হবে, এবং এটা আর এটা কি অনুরূপ কোণ, এটা অবশ্যই থিটা হবে। সো অবভিয়াসলি এটা কি হবে, এটা হচ্ছে আমাদের থিটা হবে। সো এটা যদি থিটা হয়, এই এমজি কে আমি দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এদিক বরাবর, যেটাকে আমি বলবো হচ্ছে এমজি কস থিটা, একটা হচ্ছে এদিক বরাবর, যেটাকে আমি বলবো হচ্ছে এমজি সাইন থিটা। তার মানে অ্যাকচুয়ালি এখানে বল কি কাজ করতেছে, এই যে বস্তুটা আছে, বস্তুর উপর দিক বরাবর হচ্ছে ফ্রিকশন ফোর্স, নিচের দিক বরাবর হচ্ছে এমজি, সরি বস্তু না, এটা পোকা, এমজি সাইন থিটা, আর এই যে এদিক বরাবর হচ্ছে ভাই এমজি কস থিটা, এবং উপরের দিক বরাবর কি, উপরের দিক বরাবর হচ্ছে ভাই উলম্ব প্রতিক্রিয়া বা আর, ঠিক আছে, উলম্ব প্রতিক্রিয়া বা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বল। সো ডান পাশে এই যে চিত্রটা আছে, সেই চিত্রটা আস্তে আস্তে দেখবা, দেখলে হচ্ছে দেখবা বুঝে যাবে। আর যদি এই চিত্রটা নাও বুঝো, প্যারা নাই ভাইয়া, এই যে ওই চিত্রটা বুঝলে হবে। সো যেহেতু পোকাটা জাস্ট পড়ার উপক্রম হয়েছে, কি করতেছে, পড়ার জাস্ট উপক্রম হয়েছে, সো তুমি হচ্ছে ফোর্স গুলাকে কি বলতে পারো, ইকুইলিব্রিয়াম আছে বলতে পারো। তার মানে উপরের দিকে যে বল, নিচের দিকে সেম বল। সো উপরের দিকে বল কি, ফ্রিকশনাল ফোর্স, আর নিচের দিকে বল হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। আর ঘর্ষণ বল সমান কি, ঘর্ষণ বল হচ্ছে ভাইয়া মিউ ইনটু আর সমান কি এমজি সাইন থিটা। সো মিউ আর সমান কি, দেখো আর হচ্ছে কি এমজি কস থিটা সমান, সো এমজি কস থিটা সমান কি এমজি সাইন থিটা, ঠিক আছে, এমজি সাইন থিটা। সো এমজি এমজি বাদ আমি লিখতে পারি কি মিউ সমান ট্যান থিটা। সো যেহেতু মিউ দেওয়া আছে, তুমি এখান থেকে থিটা বের করতে পারবা। এখন কথা হচ্ছে ভাই থিটার আসলে দরকারটা কোথায়, ঠিক আছে, থিটার দরকারটা কোথায়? থিটার দরকার হচ্ছে এই চিত্রটা যদি ভালো মতো দেখো, থিটার দরকারটা আসলে কোথায়, তাহলে বুঝবা। দেখো এটা হচ্ছে কি আমাদের অর্ধগোলকটা ছিল, আমাদের অর্ধগোলক, এখানে আমার পোকাটা আসছে, রাইট? এখানে আমার পোকাটা আসছে। সো ভূমি থেকে এর জন্য কত উচ্চতায় ছিল, এইচ পরিমাণ উচ্চতায় ছিল, ভালো কথা। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষটা ছিল, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো এই যে উচ্চতাটা দেখো, এই যে উচ্চতাটা, এটাই কিন্তু আমাদের এইচ, এটাই কি আমাদের এইচ। বাট আমাকে বলছে বের করতে এইচ এর মানটা কত, এটা ঠিক আছে, এইচ এর মানটা কত এটা।
এখন আমাকে বলো এই যে কেন্দ্র থেকে যে গভীরতাটা, এই যে কেন্দ্র থেকে যে এই গভীরতা টোটাল কি ব্যাসার্ধের সমান? টোটাল ব্যাসার্ধের সমান? ব্যাসার্ধ কত? 1 মিটার। তার মানে টোটাল যদি 1 মিটার হয়, নিচের এই ভ্যালুটা হচ্ছে h। সো এই ভ্যালুটা তুমি কত বলতে পারো বলো? 1 - h বলা যায় কিনা? বলা যায় কিনা 1 - h? অবভিয়াসলি ভাই বলা যায়, রাইট? কারণ পুরাটা হচ্ছে, যেহেতু এটাও তো একটা ব্যাসার্ধ। সো পুরাটা হচ্ছে 1, নিচে হচ্ছে h, উপরে হচ্ছে 1 - h। এখন এটা কত হবে বলো তো? যে এটাও তো ভাই ব্যাসার্ধ একটা, রাইট? এটাও কি 1 মিটার। তার মানে এখানে তুমি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ। কি পাচ্ছ? একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, দেখতে এরকম। দেখো, দেখতে হচ্ছে এইরকম। এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে 1 - h। 1 - h। সো সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ 1 - h ডিভাইড বাই 1। সো এখান থেকে তুমি সলভ করবা, সলভ করে হচ্ছে কি করবা? h এর ভ্যালুটা বের করবা। থিটা কোত্থেকে পাবা? এই যে tan থিটা সমান মিউ, মিউ সমান হচ্ছে 0.75। সো সলভ করবা, সলভ করে হচ্ছে h এর ভ্যালু চলে আসবে। এটা ভাইয়ের মনে আছে, ভাই তোমাদের একাডেমিকে করাইছিলাম, বুঝছো? এটা একাডেমিকে করাইছিলাম। বুঝতে পারছো কিনা বলো? ও, এটা তো হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, তোমরা তো সবই করে ফেলছো। আচ্ছা, আরেকটা মনে আছে ম্যাথ, ওইটা হোমওয়ার্ক করবা। এটা হোমওয়ার্ক করবা, যে এটা হোমওয়ার্ক করবা। আচ্ছা, এটা আসলে ইজি প্রবলেম, এটা হোমওয়ার্ক করবা। আরশাদ দিলার বলতেছে G30 দিয়ে করবো কিনা। ভাই তুমি নিজে করে দেখো, উদ্ভট অ্যান্সার আসবে, বুঝছো? সো আমাদের লাইভ ক্লাসের রুটিন গুলো আবার বলে দিচ্ছি তোমাকে। আমাদের হচ্ছে আজকে তো হয়ে গেল, রাইট? তারপরে 7 তারিখ, 11, 18, 25, 31, মানে পুরো জানুয়ারি মাস জুড়ে লাইভ ক্লাস চলবে। সো ঠিক আছে, পুরো জানুয়ারি মাস জুড়ে। শুভ ভাই করালে তো এই চ্যাপ্টার একদম ইয়ে হয়ে যাওয়ার কথা, রাইট? ওকে। ওকে। সো আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস ছিল। কেমন লাগছে বলো? মানে ফিজিক্স আসলে কাইন্ড অফ একটু ইঞ্জিনিয়ারিং টাচ আছে, এখনো পুরো ইঞ্জিনিয়ারিং টাচ আসে নাই। ইঞ্জিনিয়ারিং টাচ আরো সামনে পাবা। বাট কেমন লাগছে বলো? ওভারঅল কেমন লাগছে? ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্টিং কিন্তু, রাইট? জাস্ট বসে বসে ম্যাথ করবা, তোমার সব শিওর হয়ে যাবে। কিছু জানার আছে বলো? কোনো কিছু নিয়ে কনফিউশন আছে? কিছু আছে? ওকে এভরিওয়ান, আমাদের বাকি ক্লাসগুলো অবশ্যই সাজমেন একটা ক্লাস পেয়ে যাবো, বুঝছো? ইউটিউবে পাবা, ইউটিউবে দেখে নিও। আমাদের শিক্ষক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো, ওইখান থেকে দেখে নিতে পারবা, সমস্যা নেই। সো এই তো, নেক্সট অবশ্যই জয়েন করবা। আর ইউটিউবে যারা যে বান্দাগুলো আছো, তোমরা হচ্ছে বিয়ে শাদীর আলাপ কম কম করবা। বিয়ে শাদীর আলাপ কম করলে হচ্ছে লাইফে কিছু করতে পারবা। যদি কিছু করার ইচ্ছা না থাকে তাহলে তো অন্য কথা, বুঝছো? ক্লাসে যেহেতু জয়েন করছো, অবশ্যই পড়াশোনা নিয়ে একটু সিরিয়াসনেস আছে, বাট ওইসব জিনিসগুলো সাইডে রেখে পড়াশোনা করবা। পড়াশোনার সময় পড়াশোনা করবা, বাকি সময় অন্য কিছু করবা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা, তাহলে দেখবা মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে। এই তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে হচ্ছে নেক্সট প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে। সবাই অবশ্যই এনরোল করে ফেলবা। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে ভাই আমি কি পাবো কি পাবো না, অলরেডি আমাদের একটা লাইভ হয়েছে, ওইখানে আমরা অলরেডি বলেছি, ওরিয়েন্টেশন হয়েছে। স্টিল যদি কনফিউশন থাকে 1670-তে কল দিবা, কল দিয়ে বলবা যে কি কি পাবো কি কি পাবো না, কবে নাগাদ পাবো, কবে নাগাদ ক্লাস, যে কোনো কনফিউশন, ঠিক আছে? এসব বাদেও ভাই একদম ইজি সলিউশন দিচ্ছে আমাদের শিখবো জিতবো ফেসবুক গ্রুপ আছে, ওইখানে তুমি পোস্ট করতে পারো। পোস্ট করে ভাইকে, জিমি ভাইকে মেনশন দিলেই অ্যান্সার পেয়ে যাবা যে কবে কি নাগাদ হতে পারে, ঠিক আছে? এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কয়দিন পরে তো তোমাদের উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে। সবাইকে উইকেন্ডের অনেক অনেক শুভেচ্ছা। আর উইকেন্ড মানে এই না যে তোমরা হচ্ছে ঘুমাবা, খাবা দাবা, রাইট? কয়দিন পর কিন্তু টেস্ট পরীক্ষা, কয়দিন পর এইচএসসি পরীক্ষা।
টেস্ট পরীক্ষা যেমন তেমন করে হয়তো পার পেয়ে যেতে পারো, বাট এইচএসসি পরীক্ষায় কিন্তু পার পাবা না। সো টেস্ট পরীক্ষা ভালোই গুরুত্ব দিবা। গুরুত্ব দিয়ে হচ্ছে এইচএসসি পরীক্ষাটাতে ভালো মতো প্রিপারেশন হয়ে যায়। কেন? কারণ টেস্ট পরীক্ষা যদি ভালো করতে পারো তাহলে এইচএসসি পরীক্ষা ভালো করবা, এরকম একটা আইডিওলজি মেন্টালিটি ভেতরে বিল্ড আপ হয়ে যায়। সো টেস্ট পরীক্ষা যাতে খারাপ না হয়। খারাপ হলে দেখবা তুমি আসলে ধসে গেছো। সো খারাপ যাতে না হয় যতটা পসিবল ট্রাই করবা ভালো একটা রেজাল্ট করার জন্য টেস্ট পরীক্ষাতেই। ওই জিনিসটা তোমাকে বুস্ট করবে। ঠিক আছে? সো ছুটি পাবা ঠিক আছে, বাট ছুটি মানে যে খাওয়া-দাওয়া, ঘুমাবা এমন না। সুন্দর মতো পড়াশোনা করবা, একটু চিল থাকার ট্রাই করবা, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। আর শীত তো একটু নিজের শরীরের প্রতি বেশি খেয়াল রাইখো। মানে এখন একটু ঠান্ডা জ্বরের ভালো একটা প্রাদুর্ভাব আছে। এই তো সবাইকে অনেক, অনেক শুভকামনা। সবাই টেস্ট পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা ভালো করো। আ নিজের স্বপ্নের ভার্সিটিতে চান্স পাওয়ার মতো ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।